শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? লাইভের মধ্যে শুধু ব্লুপার্সই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরু করি। আমরা এটাকে দেখে আসছি যে রক্ষী কোষের যে মানে খুলতেছে বন্ধ হচ্ছে, এর জন্য হচ্ছে আমরা দেখলাম রক্ষী কোষের স্থিতি হচ্ছে আমরা দায়ী করে আসলাম। তো এই মতবাদটা মেইনলি হচ্ছে এইচ ভন মলের মতবাদ। তিনি বলছেন যে রক্ষী কোষের স্থিতি পরিবর্তনই হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার প্রধান কারণ। এছাড়া বিজ্ঞানী লয়েড একটা মতবাদ দেন, তার মতবাদের নাম হচ্ছে স্টার্চ আর সুগার মতবাদ। ঠিক আছে, স্টার্চ হচ্ছে আগের জিনিস মনে রাখবা, স্টার্চ হচ্ছে ধরো আমাদের রাফেজ। ওকে, তাহলে স্টার্চ হচ্ছে আমাদের হচ্ছে ধরো রাফেজ যে খাই আমরা, কি জানি ওগুলো হচ্ছে শোষণ হয় না, ওগুলো আমাদের মলের সাথে বের হয়ে যায়। স্টার্চ হচ্ছে এরকম একটা দ্রব্য, সে হচ্ছে অদ্রবণীয় অবস্থা থাকে। যেরকম ধরো আমরা যে গম, আমরা যে আটা খাচ্ছি, আটাটা আসতেছে গম থেকে, গম আসতেছে স্টার্চ থেকে। তো এই গমটা স্টার্চটাকে প্রসেসিং করে আমাদেরকে গম বানানো লাগতেছে, সেখান থেকে আমাদের আটা বানানো লাগতেছে, তারপরে ওটা আমাদের খাওয়ার যোগ্য হচ্ছে। তাহলে এই স্টার্চটা হচ্ছে অদ্রবণীয়, এটা উদ্ভিদের জন্য অদ্রবণীয়। ঠিক আছে, দেখো কি বলছে উনি যে স্টার্চ বা শ্বেতসার অদ্রবণীয় হওয়ায় এর উপস্থিত রক্ষীকোষের অভিস্রবণিক চাপ কমে যায়। মানে ধরো এটা হচ্ছে আমার রক্ষীকোষ, ঠিক আছে, এখানে হচ্ছে আমার স্টার্চ জমা হয়েছে। স্টার্চ জমা হওয়ার ফলে কি হয়েছে যে শুধু আমি জাস্ট বোঝানোর জন্য, এটা কিন্তু এর ভিতরে জমা হয়, এর বাইরে থাকে। ঠিক আছে, ধরো এর বাইরের মধ্যে ধরো, আচ্ছা তোমরা পরে বলবো যে আপু এটা ভিতরে কেমন আসছে, তোমাদের বিশ্বাস নেই। আচ্ছা ধরো এটা হচ্ছে আমার সেই রক্ষীকোষ। আল্লাহ, ছবি এখানে এত বাজে হচ্ছে কেন? এগুলো হচ্ছে আমার স্টার্চ। তো স্টার্চ যেহেতু অদ্রবণীয়, সেখানে কি হচ্ছে আমাদের রক্ষীকোষের অভিস্রবণিক চাপটা কমে যাচ্ছে, কারণ সে অদ্রবণীয়, সে কোনোভাবেই তুমি তাকে মানে বাইরে বের করতে পারছো না, কিছু করতে পারছো না আর কি। এর ফলে কি হচ্ছে আমাদের অভিস্রবণিক চাপটা কমে গেছে, কমে যাওয়ার ফলে কি হচ্ছে কোষস্থ পানির বহি অভিস্রবণ ঘটছে। মানে এই জন্য আমি বলছিলাম যে ভিতরে দিয়ে দেখানোটাই বেটার, বুঝছো? যেভাবে বুঝলে ইজি লাগে, এত লজিক্যাল চিন্তা ভাবনা করা লাগবে না এখন। ধরো এখানে হচ্ছে আমার স্টার্চগুলো আছে, এই স্টার্চগুলো কি করতেছে, ওরা এখানে জমাট বেঁধে আছে, ও কোনোভাবে বের হচ্ছে না। বের না হওয়ার ফলে কি হচ্ছে, এখানে আমার অভিস্রবণী চাপটা কমেছে, কারণ সে অভিস্রবণ করতে পারতেছে না, তাহলে তো অভিস্রবণী চাপটা কমে গেল। ঠিক আছে, কমে যাওয়ার ফলে কি হচ্ছে, সে বহি অভিস্রবণ করে কি করে পানিটাকে বের করে দিচ্ছে, যে ঠিক আছে এখন যদি আমি পানি নিতে পারতেছি তাহলে একটা কাজ করি, আমি পানিগুলোকে বের করে দিই। পানিগুলোকে বের করার ফলে কি হচ্ছে, আমরা জানি পানি বের হলে কি হয়, কোষ শিথিল হয়ে যায় এবং পত্ররন্ধ্র কি হবে, বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে স্টার্চ অদ্রবণীয় হওয়ার কারণে অভিস্রবণ চাপটা কমায় ফেলে। কমানোর পরে কি করে, রক্ষীকোষ রাগ করে সে পানিটাকে বের করে দেয়। আর আমরা জানি পানি বের করা, বহি অভিস্রবণ হওয়া মানে কি হচ্ছে, আমাদের পত্ররন্ধ্র শিথিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে যখন অদ্রবণীয় স্টার্চ, আমি একটা বললাম না যে স্টার্চ থেকে গম তৈরি হচ্ছে, তাহলে এই অদ্রবণীয় স্টার্চ বা শ্বেতসার হতে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে মানে হচ্ছে সে হাইড্রোজেন দ্বারা জারিত হয়ে সে কি তৈরি করবে, সে হচ্ছে দ্রবণীয় চিনি তৈরি করবে। এই বিক্রিয়াগুলো তোমাদের দেখার কথা, এগুলো অনেকবার আছে, কেমিস্ট্রির মধ্যে আছে। দ্রবণীয় চিনি, দ্রবণীয় কিন্তু এখন যখন দ্রবণীয় হয়ে গেছে, মানে সে কি হচ্ছে, তার অভিস্রবণ চাপটা বাড়ায় ফেলবে, কারণ সে খুব ইজিলি অভিস্রবণে হেল্প করতেছে। তাহলে কি হবে, অভিস্রবণ চাপটা বেড়ে যাবে, যার ফলে অভিস্রবণ চাপ বাড়ছে মানে কি, সে এবার বাইরে আশেপাশের কোষ থেকে সে অভিস্রবণের মাধ্যমে পানি টানা শুরু করবে। তাহলে কি হবে, অন্ত অভিস্রবণ ঘটবে এবং রক্ষীকোষ দুটা ফুলে যাবে। ফুলে যাওয়ার ফলে কি হচ্ছে, আমি মনে রাখতাম রক্ষীকোষ ফুলবে থেকে পত্ররন্ধ্র খুলবে, তাহলে রক্ষীকোষ ফুললে পত্ররন্ধ্র খুলছে। ঠিক আছে, এরপর হচ্ছে বিজ্ঞানী স্যারেরই একটা মতবাদ। বিজ্ঞানী স্যারের মতবাদ হচ্ছে শ্বেতসার এবং চিনির আন্তঃপরিবর্তন কোষ রসের পিএইচ এর জন্য ঘটে থাকে। তিনি বলছেন ঠিক আছে, লয়ের যে মতবাদটা দিছে, এই মতবাদটা 1908 সালে দেওয়া হয়েছে আর কি। তিনি বলছেন ঠিক আছে এই মতবাদটা, কিন্তু এই যে এখানে যে ধরো যে চিনির হাইড্রোলাইসিস, শ্বেতসারের হাইড্রোলাইসিস কেন হবে বা এটা কেন এখানে হচ্ছে, তার বেশি তিনি বলে যে এটা হচ্ছে কোষ রসের পিএইচ এর জন্য ঘটে থাকে। কি হচ্ছে, রাতের বেলা যখন সূর্য থাকে না, সূর্য না থাকলে কি হচ্ছে, আমাদের সালোক সংশ্লেষণ হবে না। সালোক সংশ্লেষণ হচ্ছে না, কিন্তু শ্বসন একটা অনবরত প্রক্রিয়া, সেটা দিন রাত 24 ঘন্টা সমান তালে চলতেছে। তো দেখো সালোক সংশ্লেষণের ফলে কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, আর শ্বসনের ফলে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন রাতের বেলা আমার এই অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে না, কিন্তু এই কার্বন ডাই অক্সাইড সমান তালে 24টা ঘন্টা উৎপন্ন হচ্ছে। তাহলে এই অক্সিজেন এবং কার্বন ডাই মোটামুটি কাটাকাটি করে, কিন্তু রাতের বেলা কিন্তু কাটাকাটি করতে পারতেছে না। ফলে রাতের বেলা কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা বেড়ে যায়। রাতের বেলা কার্বন ডাই অক্সাইড বাড়া মানে কি, আমি মনে রাখতাম কার্বন ডাই অক্সাইড কি তৈরি করে,
দেখো কার্বন ডাইঅক্সাইডটা আমরা দেখে আসে না, পানির সাথে বিক্রিয়া করে সে হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেসিক্যালি সে কী করে, অ্যাসিডিটি বাড়ায়। তাহলে অ্যাসিডিটি বাড়াইছে মানে কি, সেখানে হচ্ছে পিএইচটা কমে গেছে। তাহলে কি হয় দেখো, শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড রক্ষী কোষে কোষ দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে, যার ফলে হচ্ছে পিএইচ কমে যায়। পিএইচটা কতটুকু কমে দেখো, পিএইচ হচ্ছে 5 হয়ে যায়। আমরা জানি 7 হচ্ছে নিউট্রাল, কিন্তু সেটা কমে কোথায় চলে আসে, 5-এ চলে আসে। নর্মালি 7-এই থাকে, সেটা কমে কোথায় চলে আসলো, 5-এ চলে আসলো। এর ফলে কি হচ্ছে, কোষে দ্রবণীয় চিনি কি হচ্ছে, অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়ে যাচ্ছে। যে ঠিক আছে, এখন যখন পিএইচ কমে যাচ্ছে তাহলে চিনিটা কোনোভাবে আর দ্রবণীয় থাকে না, সে হচ্ছে এখন অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়। ঠিক আছে, অদ্রবণীয় শ্বেতসার, তাহলে যে আবার আগের জিনিস, অদ্রবণীয় শ্বেতসার কী করবে, অভিস্রবণী চাপ কমাবে, অভিস্রবণী চাপ কমালে বহি অভিস্রবণ ঘটবে এবং পত্ররন্ধ্র কি হয়, শিথিল হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে দেখো সিমিলারলি আবার যখন সূর্যটা উঠছে, মানে এখন হচ্ছে আমার সালোক সংশ্লেষণ চলা শুরু করছে আবার, তাহলে আমাদের অক্সিজেন আবার সমান তালে উৎপন্ন হওয়া শুরু করছে। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কাটাকাটি করবে, তাহলে কি এখন কি আর পিএইচটা কম থাকবে, পিএইচটা আস্তে আস্তে আবার, পিএইচ দেখো 5 ছিল, তাই পিএইচটা আবার কী হবে, স্বাভাবিকের দিকে চলে যাবে। স্বাভাবিক কত, পিএইচ স্বাভাবিক হচ্ছে 7, তাহলে এখন চলে আসে নিউট্রাল বা স্বাভাবিকের দিকে। তাহলে স্বাভাবিকে চলে আসলে আবার শ্বেতসারটা, অদ্রবণীয় শ্বেতসারটা ভাঙবে, ভেঙে সে কী উৎপন্ন করবে, দ্রবণীয় চিনি উৎপন্ন করবে। তবে সেম চিনি উৎপন্ন করলে অভিস্রবণী চাপটা বাড়াবে, তাহলে সে কী করবে, বাইরে থেকে আরও পানি শোষণ করে সে ফুলে উঠবে, ফুলে উঠলে সে পত্ররন্ধ্র খুলে দিবে। তাহলে এই 3টা মতবাদ খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা মেইনলি আসে হচ্ছে এই বিজ্ঞানী স্যারির মতবাদটা, কারণ স্যারির মতবাদটা একটু লজিক্যাল। বেসিক্যালি এখানে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটার জন্য হচ্ছে পরীক্ষাটা দিতে চায় টিচাররা, যেটা খুব পছন্দের এই বিক্রিয়াটা। দেখো এই যে অদ্রবণীয় শ্বেতসার অজৈব ফসফরাসের সাথে বিক্রিয়া করে যখন হচ্ছে দেখো ফসফোরাইলেজে, দেখো পিএইচ যখন 7 হয়ে গেছে তখন সে সুন্দর মতো আবার চিনিতে পরিণত হয়ে গেছে। আবার যখন পিএইচ কমে গেল অন্ধকারের সময়, তখন কি হচ্ছে, সে আবার অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হচ্ছে। আচ্ছা, তো এগুলো তো হচ্ছে আমাদের প্রাচীন মতবাদ। আমাদের আধুনিক মতবাদ কি বলে, আধুনিক মতবাদ কে দেন আগে দেখতে হবে সেটা। আধুনিক মতবাদ দেন হচ্ছে এস ইমামুরা, তিনি একজন জাপানি সায়েন্টিস্ট ছিলেন। তিনি হচ্ছে একটা আধুনিক মতবাদ দেন, এগুলো সব পুরান ছিল। তিনি বলেন যে মেইনলি এই যে কাজগুলো হইতেছে, পত্ররন্ধ্র খুলতেছে বন্ধ হচ্ছে, এগুলো হচ্ছে পটাশিয়াম আয়নের জন্য হয়। কার জন্য হচ্ছে, পটাশিয়াম আয়নের জন্য। ঠিক আছে, তিনি এর জন্য অনেক ভালো একটা হাইপোথিসিস করে, সেটা তোমাদের লেভেলে যায় না বলে দেয়নি। ইজি ভাষায় বলছে যে পটাশিয়াম আয়নের প্রবেশকে রক্ষী কোষের স্থিতি মূল কারণ হিসেবে করা হয় যখন পত্ররন্ধ্র খোলা থাকে, মানে যখন হচ্ছে আলো, অনেকগুলো আলো পড়ছে, এর ফলে কি হচ্ছে, আমার পত্ররন্ধ্র খুলে গেছে। এর মধ্যে একটা জিনিস যে আলোক বর্ণের নীল অংশটা, নর্মালি কয়টা আলো থাকে, বেনি আর সহ গলা, বেগুনি নীল, মানে সাদা আলোর 7টা ধাপ থাকে। এর মধ্যে নীল আলোটা হচ্ছে পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। নীল আলোটা যখন পড়ে তখন পত্ররন্ধ্র খুব ইজিলি খুলে যায়। তো আলোক বর্ণের নীল অংশ কী করে, রক্ষী কোষের রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করে, যার ফলে সক্রিয়ভাবে কি করতেছে, পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করছে। ধরো এটা হচ্ছে আমার রক্ষী কোষের রিসেপ্টর মানে যারা হচ্ছে গ্রহণ করবে। তো এখানে হচ্ছে আমার ব্লু লাইটটা এসে উপর থেকে পড়লো, পড়ার ফলে কি হচ্ছে, ওরা হচ্ছে গ্রহণ করার শক্তির ওদের বাড়ায় ফেলছে, ওদেরকে অ্যাক্টিভেট করছে। অ্যাক্টিভেট করার ফলে কি হচ্ছে, ওরা ইজিলি পটাশিয়াম আয়নকে রক্ষী কোষে প্রবেশ করে। পটাশিয়াম আয়ন প্রবেশের ফলে কোষ দ্রবণের দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পায়। ধরো এটা হচ্ছে আমার একটা দ্রব্য, মানে এটা একটা দ্রবণের মতো, এখানে অনেকগুলো পানি আছে। তো এই পানির মধ্যে আমি যদি অনেকগুলো করে পটাশিয়াম আয়ন দিই, তাহলে জায়গাটা ঘন হয়ে যাবে না? তাহলে জায়গাটা ঘন হলে কি দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ পানির পরিমাণটা কমে যাচ্ছে, কারণ আমার এখানে দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়, পানি কমবেই। তাহলে কি হচ্ছে, পার্শ্ববর্তী, এখন তো পানি কমে গেছে, তাহলে কি করতে হবে, তাকে পার্শ্ববর্তী জায়গা থেকে সে হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করবে। রক্ষী কোষে পানি প্রবেশের ফলে আবার সে ফুলে কি হয়, পত্ররন্ধ্র খুলে যায়, এবং এই নীল আলো হচ্ছে পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। এটা একটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, এবং এটা এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেখো যেটা আরেকটা মনে রাখবে, তাহলে আমরা বুঝলাম যে পটাশিয়াম আয়ন কীভাবে হেল্প করতেছে। মনে রাখা লাগবে, কোষে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যায় তখন কি হয়, পটাশিয়াম আয়নটা প্রবেশ বৃদ্ধি পায়। এটা ইম্পর্টেন্ট। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পটাশিয়াম আয়ন হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো পার্শ্ববর্তী কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করে, এগুলো আমরা জানি। দেখো রক্ষী কোষ থেকে সক্রিয়ভাবে হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে। কোনোভাবে যদি আমার এই যে রক্ষী কোষ থেকে নিজেই কি হচ্ছে, হাইড্রোজেন আয়নটা বের হয়ে গেছে, বের ফলে এখানে কি হবে, এখানে হচ্ছে একটা আয়নিক একটা আনস্টেবিলিটি দেখা দিবে। তো এখানে আয়নিক সমতা রক্ষা করার জন্য এখানে হচ্ছে পটাশিয়াম আয়ন প্রবেশ করবে, তাই না? তাহলে হাইড্রোজেন আয়ন বের হয়ে গেল, তার ফলে কি হচ্ছে, একটা পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকছে। তাহলে পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকার ফলে এরপরে কি হবে, দেখো পত্ররন্ধ্র খুলে গেছে। ঠিক আছে, ওকে। তারপর পত্ররন্ধ্র বন্ধ হওয়া,
যখন আলোর অভাব দেখা, যখন হচ্ছে অন্ধকার হয়েছে, অন্ধকারের ফলে কি হচ্ছে রক্ষী কোষ থেকে পটাশিয়ামটা বের হয়েছে, কারণ এখন তো যে নীল আলোটা নাই, নীল আলো না থাকলে কি হচ্ছে পটাশিয়াম মানে নিজে নিজে বের হয়ে যাবে এবং পটাশিয়ামের সাথে কি হয়ে যাবে পানিও বের হয়ে যাচ্ছে, ফলে রক্ষী কোষ স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আজকের ক্লাসে এত ইন্টারাকশন হচ্ছে। শেষ করতে পারবো না রে বেশিক্ষণ না পড়াইলে। আচ্ছা দেখো এখানে একটা ইনফরমেশন আছে যে মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে কি তৈরি হচ্ছে, অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়, যার ফলে রক্ষী কোষ থেকে পটাশিয়াম বের হয়ে যায়। যদি মেসোফিল কোষ থাকে পাতায় থাকে, যেটা হচ্ছে মেইনলি আমাদের সালোকসংশ্লেষণের প্রধান অঙ্গ, সেখানে যদি কোনোভাবে পানির অভাব দেখা যায় তাহলে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাবসিসিক অ্যাসিড কি করে, যার ফলে রক্ষী কোষ থেকে পটাশিয়ামটা বের হয়ে যায়, পটাশিয়াম বের হলে পানিও বের হয়ে যাবে, যার ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখানে আরও কিছু জিনিস দিচ্ছে, এগুলো রিডিং পড়ে নিবা। তারপরে হচ্ছে কিভাবে পত্ররন্ধ্র প্রশোধন, এটা না অত বেশি আসে না, বাট ইফ ইউ ইন্টারেস্টেড, একটু যদি জানার ইচ্ছা থাকে এটা দেখতে পারো, বাট এটা যেহেতু পরীক্ষা আসে না আপনার উপর অত বেশি ইমফেসিস দিব না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পত্ররন্ধ্রে কে কে বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে? আচ্ছা, পত্ররন্ধ্রের মানে পত্ররন্ধ্র বলছি, প্রশোধন হচ্ছে প্রভাবক হচ্ছে দুই ধরনের প্রভাবক থাকে, একটা হচ্ছে বাইরের প্রভাবক, একটা হচ্ছে ভিতরে অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে বাইরের প্রভাবক কারা? বাইরের প্রভাবক হচ্ছে আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ু প্রবাহ, এগুলো সবগুলো বাইরে বাইরে থাকে। আবহমণ্ডলের চাপ, তারপর হচ্ছে মাটিস্থ পানি। এখন এই ছয়টার নাম তুমি রিডিং দিবা এবং এর মধ্যে ডিটেলসে শুধু একটা জানা লাগবে, সেটা হচ্ছে মনে রাখবা দুইটা একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আর একটা হচ্ছে আবহমণ্ডল। আলো বানাই দিও না কিন্তু আবার। একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, একটা হচ্ছে আবহমণ্ডলের চাপ। এই দুইটার সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। মনে রাখবা এদের সাথে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে যদি আপেক্ষিক আর্দ্রতা বাড়ে তাহলে প্রশোধন কি করবে? কমবে। যদি আপেক্ষিক আর্দ্রতা কমে তাহলে প্রশোধন বাড়বে। যদি আবহমণ্ডলের চাপ কমে তাহলে প্রশোধন বাড়বে, যদি আবহমণ্ডলের চাপ বেড়ে যায় তাহলে প্রশোধন কমবে। আর বাকি প্রত্যেকটার সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। যদি আলো বাড়ে তাহলে প্রশোধন বাড়বে, যদি বায়ু প্রবাহ বাড়ে তাহলে প্রশোধন বাড়বে, মাটিস্থ পানি বেশি থাকলে প্রশোধন বেশি হবে। ঠিক আছে, এগুলো খুবই ইজি, এগুলোর মধ্যে তেমন বোঝানোর কিছু নেই, জাস্ট প্যাচ লাগে হচ্ছে এই দুইটা নিয়ে। আমি মনে রাখলাম দুইটা আলো বাদে এই দুইটা দিয়ে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওরা বাড়লে প্রশোধন কমে যাবে। ওকে, আচ্ছা অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে কে কে আছে দেখো। মূল বিটপ অনুপাত, যে আমার কতটুকু মূল আছে, তারপরে আমার ওই পাতার যে বিটপগুলো সেগুলো কতটুকু আছে, যদি বেশি থাকে তাহলে বেশি হবে। পাতার আয়তনের সংখ্যা, পাতার আয়তন বড় থাকলে তাহলে সেখান থেকে বেশি প্রশোধন হবে, পাতা বেশি থাকলে প্রশোধন বেশি হবে। পাতার গঠন এগুলো জাস্ট পড়ে নেব। যদি পাতার মধ্যে খুবই পাতলা একটা আবরণ দিয়ে রাখছে তাহলে এখান থেকে খুব ইজিলি পানি বের হতে পারবে। তাহলে পাতায় পাতলা কিউটিকল, পাতলা কোষ প্রাচীর, অধিক স্পঞ্জি টিস্যু, উন্মুক্ত পত্ররন্ধ্র থাকলে কি হবে? প্রশোধন তুলনামূলকভাবে বেশি হবে। কিন্তু যদি আমার কিউটিকলটা মোটা হয়, অধিক প্যালিসেড প্যারেনকাইমা থাকে, প্যালিসেড প্যারেনকাইমা লম্বা লম্বা প্যারেনকাইমাগুলো থাকে, তাহলে আর যদি পত্ররন্ধ্র গর্ভস্থিত হবে ভিতরের দিকে থাকে তাহলে কি হবে? আমার প্রশোধনের হার কমে যাবে। এগুলো রিডিং অত বেশি ইম্পর্টেন্ট না। তারপর মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ কম থাকলে আমরা পড়ছিলাম সেখানে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়, তাহলে আমার কি হবে? প্রশোধন হার কমে যাবে। জীবনী শক্তি কম থাকলে কম হবে। আচ্ছা, প্রশোধনের অপকারিতা। আমরা যে প্রশোধনকে একটা অপ্রয়োজনীয় অমঙ্গল বলছি, কেন বলছি দেখো, যদি
প্রশোধনের মাধ্যমে অধিক পরিমাণ পানি প্রশোধনের ফলে বের হয়ে যায়, তাহলে কি হবে, তার ভিতরে চাপটা কমে যাবে, যার ফলে গাছটা নিস্তেজ হয়ে পড়বে এবং এটাকে আমরা বলি উইল্টিং। এটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ উইল্টিং? উইল্টিং হচ্ছে প্রশোধনের ফলে যদি অধিক পরিমাণ পানি উদ্ভিদ বের করে দেয় এবং এর ফলে কি হচ্ছে, গাছটা নিস্তেজ হয়ে পড়ছে, একে আমরা কি বলবো, উইল্টিং। আচ্ছা, এখানে প্রশোধনের অনেকগুলো উপকারিতা বলছে, এগুলো রিডিং দিবা না, আমার বোঝানোর কিছু না, এগুলো খুবই সহজ। আচ্ছা, প্রশোধন এবং বাষ্পীভবনের মধ্যে পার্থক্য, এটাও নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। প্রশোধন কি? প্রশোধন হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে যেটা উদ্ভিদের শরীরের মধ্যে হতেছে, আর বাষ্পীভবন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া যেটা পরিবেশের মধ্যে হয়। প্রশোধনের মধ্যে বিভিন্ন ধরনের চাপ থাকে, অবিশ্রবণিক চাপ থাকে, আমরা একটু পরে দেখবো, কিন্তু বাষ্পীভবনে কোনো চাপ থাকে না। প্রশোধন কোথায় হয়? প্রশোধন প দিয়ে, তাহলে এটা হবে পাতার তলে দেখা যায়। বাষ্পীভবন হচ্ছে পাতার উপরিতলে দেখা যায়, আর এটা হচ্ছে পাতার সারফেসের মধ্যে দেখা যায়। আর এটা এর ফলে হচ্ছে পাতার তলে একটা আর্দ্রতা দেখা যায়, কারণ ধরো এটা হচ্ছে পাতা, ও মাত্র প্রশোধনের ফলে ওর জায়গার মধ্যে এরকম বিন্দু 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 করে পানি জমবে, কিন্তু বাষ্পীভবন মানে কি, সে এটাকে উড়াই নিয়ে চলে গেছে, তাহলে কি হবে, পাতার গায়ের মধ্যে শুষ্কতা দেখা দিচ্ছে। আচ্ছা, এগুলো রিডিং। উন্মুক্ত স্থান থেকে পানি সরাসরি বাষ্পে পরিণত হয়, এটার মাধ্যমে স্টোমাটা, লেন্টিসেল, কিউটিকল দিয়ে পানি নির্গত হচ্ছে। রিডিং, এটা একদমই ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ব্যস্তানুপাতিক। আচ্ছা, অভিস্রবণ কি? যদি তুমি দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, একটা ঘন দ্রবণ, একটা হালকা দ্রবণকে একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত করে, মানে আলাদা করে রাখো, তাহলে যেই প্রক্রিয়ার মাধ্যমে, এখানে একটা ভুল আছে, এটা ভুল আছে, এটা কম ঘনত্ব এলাকা হবে। এটা এখন মতো এডিট করে নাই, এটা হবে কম, এই জায়গাটা হবে বেশি, সবাই ঠিক করে নাও তো। যে প্রক্রিয়ার মাধ্যমে দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ একটা বৈষম্যভেদ্য মানে কি, সে হচ্ছে বৈষম্য করবে, সে কিছু পদার্থকে ঢুকতে দেবে, কিছু পদার্থকে ঢুকতে দিবে না। তাহলে বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি পৃথক থাকলে দ্রাবক পদার্থ, অবশ্যই এটাকে পানি হইতে হবে বা যে কোনো দ্রাবক হইতে পারে। দ্রাবক পদার্থ যে প্রক্রিয়া কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকা থেকে ব্যাপিত হয়, তাকে আমরা কি বলবো, অভিস্রবণ বলবো। হোয়াট ইজ ব্যাপন? ব্যাপন হচ্ছে যদি তাপমাত্রা এবং চাপ সেম থাকে, তাহলে অধিক ঘন বেশি যায়। ধরো আমি এখানে পারফিউম স্প্রে করছি, পারফিউম এখানে স্প্রে করলে এখানে হচ্ছে যেটা ঘনত্ব বেশি ছিল, তাহলে সে পুরো রুমের মধ্যে যেখানে ছিল না আর কি, কম ঘনত্বের এলাকা দিকে ছড়িয়ে পড়ছে, এটাকে আমরা বলবো ব্যাপন। অবিশ্রবণিক চাপ কি? একই বায়ুমণ্ডল চাপে ও তাপমাত্রা বিশিষ্ট একটা দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে যদি একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পৃথক করে রাখা যায়, তবে বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করে বিশুদ্ধ দ্রাবকের অধিক ঘন দ্রবণের প্রবেশকে কি বলবো আমরা, যে চাপটা লাগছে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের অভিস্রবণিক চাপ। হোয়াট ইজ প্লাজমোলাইসিস? প্লাজমো মানে প্লাজমা, লাইসিস মানে ভাঙা, মানে ভাঙা বলতে বোঝাচ্ছে এখানে সে তাকে সংকুচিত করে এরকম মানে তাকে চিপসায় ফেলবে আর কি। তাহলে প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন, দেখো আমরা পড়ছিলাম যখন বহিঃঅভিস্রবণ হচ্ছে, বহিঃঅভিস্রবণের ফলে কি হচ্ছে, সে পানি ত্যাগ করে দিচ্ছে, পানি ত্যাগ করলে কি হবে, সে আস্তে আস্তে চিকন হয়ে যাবে আর কি এরকম। তাহলে বহিঃঅভিস্রবণের ফলে সজীব বস্তু বাইরে বেরিয়ে যায়, তার ফলে কি হয়, প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যায়। ওকে, তারপর হচ্ছে টার্জিডিটি। টার্জিডিটি মানে হচ্ছে রস স্ফীতি। ওই দিকটাকে পড়ে আসলাম অভিস্রবণ। অভিস্রবণের ফলে কি হচ্ছে, সে পানি বেশি বেশি করে গ্রহণ করার ফলে সে কি হবে, কোষটা ফুলে যাবে, স্ফীত হয়ে যাবে, এটাকে আমরা বলবো টার্জিডিটি। ওকে, হোয়াট ইজ টার্গার প্রেশার? টার্গার প্রেশার বা স্ফীতি চাপ। এই যে টার্জিডিটি হচ্ছে, এর ফলে প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর একটা চাপ দিচ্ছে, কারণ সে মোটা হয়ে গেছে না, এখন সে একটা চাপ দিবে কোষ প্রাচীরের উপরে, সেটাকে আমরা বলবো টার্গার প্রেশার। হোয়াট ইজ ইমবাইবেশন? ইমবাইবেশনের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, এটা খ নাম্বারের জন্য আসে। কলয়েড জাতীয়, আমি একটু আগে বলে আসলাম, কলয়েড জাতীয় পদার্থ হচ্ছে কি, এদের আকৃতি থাকে হচ্ছে 100 ন্যানোমিটার থেকে বড়, এবং এগুলো সাইজে খুব বড় থাকে, যার ফলে কি হচ্ছে, এরা সহজে ব্যাপিত হয় না। কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে আমরা কি বলবো, ইমবাইবেশন বলবো। এবং যেসব পদার্থ হচ্ছে এইগুলো শোষণ করে তাদেরকে আমরা কি বলবো, হাইড্রোফিলিক। হাইড্রো মানে পানি, ফিলিক মানে যে ফিল করে, তাহলে যে পানিকে ফিল করে বা যে পানিকে শুষে নিচ্ছে সে হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ। কারা কারা? আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন এবং জেলাটিন। এগুলো নিজেদের মতো করে ছন্দ বানায় মনে রাখতে পারো। আমি মনে রাখতাম হচ্ছে 2টা টিন আর 2টা হচ্ছে স দিয়ে, আর একটা আঠা, এমনি মনে থাকে, বুঝছো? কারণ ওই যে সবগুলোর ক্ষেত্রে ছন্দ ইউজ করলে আবার ছন্দে প্যাচ লাগে। আমি অনেকবার বলছি, আমি একদম মানে না পারতে যেটার মধ্যে আমার একেবারেই মনে থাকতেছে না সেটা ক্ষেত্রে আমি ছন্দ ইউজ করতাম, আর বাকি আমি অনেক অ্যাভয়েড করতাম আগে ছন্দ, বুঝছো? কারণ ছন্দে অনেক প্যাচ লেগে, যতটুকু পারি বুঝে বুঝে মনে রাখা ট্রাই করতাম। আচ্ছা, এরপরে আজকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে যাবো আমরা।
আজকে ফটোসিনথেসিস হয়তো হাফ শেষ করতে পারবো, দেখি কতটুকু পারি। ক্লাসে প্রচুর ইন্টারাপশন হচ্ছে। আচ্ছা, ফটোসিনথেসিস। ফার্স্টে ফটোসিনথেসিস, ফটো। হোয়াট ইজ ফটো? ফটো মানে হচ্ছে লাইট। দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, দেখো ফটো মানে হচ্ছে আলো, আর সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা। তাহলে এমন কোন একটা জিনিস আমরা কি করতেছি, আমরা আলোর সাহায্যে একটা জিনিস তৈরি করতেছি। এই শব্দটা প্রথম কে ব্যবহার করে? ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হচ্ছে বিজ্ঞানী চার্লস বার্নেস 1898 সালে। আচ্ছা, এই প্রক্রিয়ার মধ্যে কি হচ্ছে? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হচ্ছে। মানে এই যে সূর্যের আলো আসতেছে, এই সূর্যের আলোটাকে আমরা অ্যাবজর্ব করছি, অ্যাবজর্ব করে কি করব, এই আমরা তাকে শোষণ করে রাখছি না, শোষণ করে আমরা তাকে সঞ্চিত করব। এই সঞ্চিত শক্তিটাকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তর করব, যার ফলে রাসায়নিক শক্তিতে কি করবে, এটা পরবর্তীতে আমাদের দেহের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার মধ্যে হেল্প করবে। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে কি হচ্ছে, আলোক শক্তিকে শোষণ করে তার সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তর প্রক্রিয়াকে আমরা কি বলবো? ফটোসিনথেসিস বলবো। আচ্ছা, এখানে কাতে কাতে লাগতেছে, আমরা একটু পর বিক্রিয়াটা দেখবো, তখন আমাদের লাগবে, এটা আপনাদের না দেখলে চলবে। সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল, ক্লোরোফিল কে শোষণ করছে? ক্লোরোফিল আলোক শক্তিকে এটিপি এবং এনএডিপিএইচ, এটাকে একসাথে আমরা বলবো NADPH2। কেন আমরা এটাকে ভেঙে লিখতেছি পরে বলবো। এটিপি এবং NADPH2 নামক রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তাহলে ক্লোরোফিল কি করতেছে? আলোক শক্তিকে শোষণ করছে, শোষণ করে সে কি করবে, তাকে এটিপি এবং এই দুইটা কম্পাউন্ড, এদের নামে ও রাসায়নিক শক্তিতে সঞ্চিত করছে। এদেরকে আমরা বলবো আত্তীকরণ শক্তি। এই দুটাকে আমরা কি বলবো একসাথে? আত্তীকরণ শক্তি। আমি মনে রাখতাম সে সূর্যকে মানে সূর্য শক্তিকে শোষণ করে মানে যে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, এটা কি হচ্ছে? আত্তীকরণ শক্তি। ক্লোরোফিল আলোক শক্তিকে এটিপি এবং NADPH2 নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, এবং এই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে পরবর্তী কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি করে, এবং উপজাত হিসেবে কাকে তৈরি করতেছে? অক্সিজেনকে তৈরি করছে। একে আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলবো। তাহলে এটার 2-3টা পার্ট আছে। ফার্স্টে সে আলোকে শোষণ করবে। কে শোষণ করবে? ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিল আলোকে শোষণ করে সে এই শক্তিটা সঞ্চিত রাখা লাগবে। কোন উপায় সঞ্চিত রাখবে? আত্তীকরণ শক্তি বা এটিপি এবং NADPH2 নামক রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত রাখলো, এবং পরবর্তী এই শক্তিটাকে কাজে লাগিয়ে সে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে সে কার্বোহাইড্রেট তৈরি করবে। কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টা গতিপথ সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে, এবং শর্করা তৈরি করার সাথে সাথে সে কী করবে? একটা এক্সট্রা অক্সিজেন তৈরি করে দিবে। এটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলবো। ঠিক আছে, বিক্রিয়াটা দেখো। বিক্রিয়াটা আমাদের খুবই কমন বিক্রিয়া, একদম ছোটবেলা থেকে দেখে আসতেছি। ওকে, তাহলে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। দেখো এখানে সূর্যালোক অবশ্যই দিতে হবে। সূর্যকে কে শোষণ করছে? ক্লোরোফিল। কার্বন ডাইঅক্সাইড লাগছে, পানি লাগবে, গ্লুকোজ তৈরি হবে, পানি তৈরি হবে, এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এক অণু হেক্সোজ শর্করা। এই যে হেক্সোজ মানে হচ্ছে 6টা কার্বন, এই জন্য এখানে বলছে হেক্সোজ শর্করা প্রস্তুত করতে 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, 12 অণু পানি লাগে, এবং এটা ইম্পর্টেন্ট 50 থেকে 60 ফোটন কণা। হোয়াট ইজ ফোটন কণা? সূর্যের আলোটাকে আমরা মাপবো কীভাবে? ও যা আসতেছে ওকে তো একটা মাপা লাগবে, কোনো একটা ইউনিটের মাধ্যমে মাপা লাগবে। তো সূর্যের আলোকে হচ্ছে নর্মালি আমরা ফোটন প্যাকেজ হিসেবে মাপি। ফোটন প্যাকেজ বলতে এটা অনেক জটিল কিছু ক্যালকুলেশন আছে, জাস্ট মনে রাখো আমরা ফোটন প্যাকেজ হিসেবে মাপি। তো মোটামুটি 50 থেকে 60টা ফোটন প্যাকেজ বা ফোটন কণা লাগতেছে। তাহলে 50-60টা ফোটন কণা ব্যবহৃত হয়, এটা লাগবে। আর বাকিগুলো তোমরা বিক্রিয়া দেখে বলতে পারবে। আচ্ছা গেল। এখন সালোক সংশ্লেষণের অঙ্গাণু দেখো। ফার্স্টে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুরু থেকেই ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতেই ঘটে। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? সবুজ শৈবালে থাকে, ব্রায়োফাইসে থাকে, টেরিডোফাইস। এই ব্রায়োফাইস টেরিডোফাইস যারা মাশাআল্লাহ দিলে 6 নম্বর চ্যাপ্টার পড়ে ফেলছো তারা এই চ্যাপ্টার এইগুলো সম্পর্কে জানবা। ব্রায়োফাইসে থাকে, টেরিডোফাইসে থাকে, জিমনোস্পার্মে থাকে, অ্যাঞ্জিওস্পার্মে থাকে। জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, আর অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ। কীভাবে মনে রাখবা? দেখো এটা হচ্ছে তোমার বইয়ের 5 নম্বর চ্যাপ্টার, যেগুলো তোমরা পড়ো নাই। এই দুইটা হচ্ছে তোমার বইয়ের 6 নম্বর চ্যাপ্টার। অ্যাটলিস্ট চ্যাপ্টারের নাম তো দেখছো। এটা তোমার বইয়ের 5 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে তোমার বইয়ের 6 নম্বর চ্যাপ্টার।
এটা হচ্ছে তোমার বইয়ের 7 নম্বর চ্যাপ্টার। তাহলে বইয়ের 5, 6, 7 এখানে কিন্তু আরো দুটো জিনিস আছে যেগুলো পরে পাবো, ওগুলো কিন্তু নাই, ওগুলোর মধ্যে নাই ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট কাদের কাদের মধ্যে আছে? 5, 6, 7 চ্যাপ্টারের নাম দেখবা শুধু, এগুলোর মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, সায়ানো ব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নাই, তবে ওদের গায়ের, ওদের থাইলাকয়েডের গায়ে, থাইলাকয়েড মানে এরকম এরকম স্তূপগুলা, তো এই থাইলাকয়েডের গায়ের মধ্যে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকতে পারে। হোয়াট ইজ ফটোসিনথেটিক পিগমেন্ট? মানে এরকম গোলা গোলা, ধরো এরকম গোলা গোলা কয়েকটা পিগমেন্ট থাকতে পারে, পিগমেন্টের মধ্যে ওদের ফটো সিস্টেম থাকবে, ওগুলো আমরা পরে জানবো। তো এগুলোর মধ্যে মাঝে মাঝে ফটোসিনথেসিস হতে পারে। তো অন্যান্য কিছু শৈবাল যেমন লোহিত শৈবাল, বাদামি শৈবাল, এগুলো তোমরা যারা পড়ছো, ফিওফাইটা বলি আমরা। তারপরে ওদের মধ্যে কি পাওয়া যায়? ক্রোমাটোফোর নামক অঙ্গাণুতে থাকে। এই পিগমেন্টগুলো কোথায় থাকে? ক্রোমাটোফোর নামক অঙ্গাণু থাকে। পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটার মধ্যে বা নিচের কোন শৈবালের মধ্যে ক্রোমাটোফোর অঙ্গাণু পাওয়া যায়, বা নিচের কোন অঙ্গাণুর ফটোসিনথেটিক পিগমেন্ট ক্রোমাটোফোরের মধ্যে থাকে। অঙ্গাণু বলছে কোন শৈবালের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ক্লোরোপ্লাস্টের অবস্থান। ক্লোরোপ্লাস্ট বললাম আজ সবুজ শৈবালে থাকে। রিক্সিয়া মার্চেন্টি, এটা তোমরা যারা পড়ছো 6 নম্বর চ্যাপ্টারে পারবা। রিক্সিয়া মার্চেন্টিয়ার মতো থ্যালয়েড ব্রায়োফাইটসের প্রায় সমস্ত দেহের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। তবে উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো, ধরো আম, জাম, কাঁঠাল, এদের কচি কাণ্ডগুলো আমি বলছিলাম, কচি কাণ্ড সবুজ কালার থাকে। কচি কাণ্ড, যে কোনো একটা ফুলের ডান্ডি কথা চিন্তা করো, সবুজ কালার থাকে, হচ্ছে কচি কাণ্ড ও পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়? পাতায়। তাই সামগ্রিকভাবে সবুজ পাতাকে ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। ফটোসিনথেসিসের অঙ্গকে, উদ্ভিদের সবুজ অঙ্গ যেরকম বিশেষত সবুজ পাতা। যদি বলো অঙ্গাণুকে, অঙ্গাণু মানে ছোট পার্ট, মানে তার কি বলবো, তার একটা অংশের, মানে অঙ্গের একটা পার্ট। তাহলে বড় অংশ, অঙ্গ বলতে ধরো যে আমার হাত, ঠিক আছে? সাপোজ এটা আমার হাত, এই হাতটা হচ্ছে আমার অঙ্গ। আমি যদি বলি আঙ্গুলগুলো, আঙ্গুলগুলো হচ্ছে আবার অঙ্গাণু, এরকম বলতে পারে ছোট পার্টগুলো। তাহলে এই পাতার হচ্ছে ফটোসিনথেসিস অঙ্গ, যেটা সবুজ পাতা বা যে কোনো সবুজ অঙ্গ হতে পারে। আর যদি বলি আমি অঙ্গাণু, তখন হবে ক্লোরোপ্লাস্ট। মানে মেইনলি কার মধ্যে হচ্ছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে। আচ্ছা, ফটোসিনথেসিস স্থান কোথায়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে হয়। এটা ইম্পর্টেন্ট যে ফটোসিনথেসিস প্রক্রিয়াটি ক্লোরোপ্লাস্টে কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে সংঘটিত হয়। পিগমেন্ট যে সবসময় রঞ্জক পদার্থ হবে এমন না, পিগমেন্ট হইতে পারে কি, পিগমেন্ট বলতে মোটামুটি এরকম থাকে। এর মধ্যে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকতে পারে এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, দেখো কি কি রঞ্জক পদার্থ পাওয়া যায়। যেসব রঞ্জক পদার্থ ক্লোরোপ্লাস্টের সাথে সালোকসংশ্লেষণের সাথে জড়িত, সেগুলো হচ্ছে ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস আর হচ্ছে ফাইকোবিলিনস। ক্লোরোফিলের মধ্যে 2 টাইপের ক্লোরোফিল পাওয়া যায়, একটা হচ্ছে ক্লোরোফিল এ, একটা হচ্ছে ক্লোরোফিল বি। এর মধ্যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোফিল এটা বেশি থাকে। এছাড়া আর কি পাওয়া যায়? জ্যান্থোফিল আর হচ্ছে ক্যারোটিন পিগমেন্ট সমূহ পাওয়া যায়। এগুলো হচ্ছে রঞ্জক, ঠিক আছে? জ্যান্থোফিল এবং ক্যারোটিন, এই পিগমেন্টগুলো হচ্ছে রঞ্জক। ক্লোরোফিল এর কালার কি? হলদে সবুজ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোফিল এর কালার কি? হলদে সবুজ। এবং ক্লোরোফিল বি এর কালার হচ্ছে নীলাভ সবুজ। তাহলে ক্লোরোফিল বি একটু ডার্ক কালারের মধ্যে, আর ক্লোরোফিল এ হচ্ছে হলদে সবুজ, মানে একটু লাইট, একটু টিয়া কালারের মধ্যে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবং জ্যান্থোফিল হলুদ, এটা একটা মেডিকেল আসা ভর্তি পরীক্ষার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। জ্যান্থোফিলের কালার কি? হলুদ। আমি মনে রাখতাম যে জন্ডিস হতে দেখছো, তাহলে জ্যান্থোফিল জন্ডিস হলে মানুষের চোখ টোক হলুদ হয়ে যায়, তার প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। চোখের যখন তুমি স্ক্লেরা দেখবে স্ক্লেরার মধ্যে হলুদ হলুদ একটা ভাব চলে আসছে। তাহলে জ্যান্থোফিল হচ্ছে হলুদ কালার, আর ক্যারোটিন ক দিয়ে কমলা বর্ণ, ঠিক আছে? ওকে, এখানে দেখো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের সংকেত দেওয়া আছে। সংকেত ইউজুয়ালি পরীক্ষায় আসে না, আমরা স্কিপ করতে বলি, বাট একটু রিডিং দিয়ে যাবা। কোনো কিছু স্কিপ না করাই বেটার, কারণ যত স্কিপ করে পরীক্ষার মাঝখানে টেনশন থাকবে, বুঝছে? পরীক্ষার আগে বিশেষ করে আগের রাতে টেনশনটা বেশি হয় যে আল্লাহ আমি এটা বাদ দিয়ে সেটা থেকে যদি কোয়েশ্চেন আসার কেন জানি। কিছু মানুষ খুব আনফর্চুনেট হয়, ইনক্লুডিং মি। আমি যে জিনিসটা বাদ দিয়ে গেছি আজীবন মতো, সেই জিনিসটা একদম সেই জিনিসটাই পরীক্ষার মধ্যে আসে। এই জন্য এখন কোনো কিছু বাদ দিতে বলতেও ভয় লাগে, বাদ দিয়ে যেতেও ভয় লাগে। তাহলে দেখো একটু রিডিং দিয়ে যাবা, ঠিক আছে? তাহলে ক্লোরোফিল বি এবং ক্লোরোফিল এটা হচ্ছে মেইন। তাহলে ক্লোরোফিল এ হচ্ছে সক্রিয় অণু এবং ও হচ্ছে মেইন। আমরা পড়বো ফাইকোবিলিনসের কালার কি কি আমরা পড়বো, বুঝছো? একটু পেশেন্স রাখি ততক্ষণ পর্যন্ত। দেখো ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েড সমূহকে, মানে হচ্ছে জ্যান্থোফিল, ক্যারোটিনকে আমরা একসাথে কি বলবো? অ্যান্টেনা কমপ্লেক্স বলবো, ঠিক আছে? তাহলে ওরা হচ্ছে সহযোগী, এই জন্য ওদেরকে আমরা কি বলবো? অ্যান্টেনা কমপ্লেক্স বলবো। ক্লোরোফিল এ হচ্ছে মেইন। আচ্ছা,
ক্যারোটিনয়েডস, ক্যারোটিন সবুজ ক্লোরোপ্লাস্ট, সবুজ ক্লোরোফিল ছাড়া হলুদ, কমলা, বাদামি বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকতে পারে। এদেরকে আমরা একসাথে কি বলি? ক্যারোটিনয়েডস বলি। এর মধ্যে ক্যারোটিন, কমলা, জানতে হলুদের আগে দেখে আসছি। আণবিক সংখ্যাটা দেখে নিবা, রিডিং লাগবে না কিন্তু, আগে থেকে বলে রাখি। তারপর ফাইকোবিলিনস। ফাইকোবিলিনস হচ্ছে দুই টাইপের, ঠিক আছে? একটা হচ্ছে নীল কালার, একটা হচ্ছে লাল কালার। নীল কালার হচ্ছে নীল, নীল হচ্ছে সায়ানিন। সায়ানিন কি কখনো দেখছো কিনা জানি না, তোমাদের ল্যাবের মধ্যে কেমিস্ট্রির মধ্যে করানোর কথা, পটাশিয়াম সায়ানাইড দেখানোর কথা। তো সায়ানাইডটা হচ্ছে একটা ব্লুইশ টাইপের কালার থাকে। তাহলে ফাইকো সায়ানিন মানে হচ্ছে নীল বর্ণের, আর লাল হচ্ছে ফাইকো এরিথ্রিন। মনে রাখতে পারো রেড, লাল রেড। তাহলে ফাইকো এরিথ্রিন হচ্ছে রেড কালারের। এই দুইটাকে একসাথে আমরা কি বলবো? ফাইকোবিলিনস বলবো। তাহলে ফাইকো সায়ানিন এবং ফাইকো এরিথ্রিনকে হচ্ছে একসাথে আমরা ফাইকোবিলিনস বলবো। সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড কি শোনা যাচ্ছে? ঠিকটা আমাকে ইনবক্স করো তো, আমার কমেন্টস লোড হচ্ছে না। কেউ ইনবক্স করছে, একটু ইনবক্স করো তো যে শোনা যাচ্ছে কিনা সাউন্ড। ওকে, শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আচ্ছা দেখো, তাহলে আমরা পড়লাম যে ফাইকোবিলিনসের কালারগুলো দেখলাম। তো একটু আগে পড়লাম সালোক সংশ্লেষণের জন্য মূল পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ। আচ্ছা, এর মধ্যে ক্যারোটিন ও ফাইকোবিলিনসকে হচ্ছে আমরা আনুষঙ্গিক পিগমেন্ট বা অ্যান্টেনা পিগমেন্ট বলি, কারণ এরা আলো শক্তি শোষণ করে কাকে দেয়? ক্লোরোফিল এ কে দেয়। আচ্ছা, আলোর পরিচয়, আলোর পরিচয় একটু দেখে নেবা, সেটুকু জানবা। আমরা হচ্ছে কি করি যে আলোকে হচ্ছে আমরা ফোটন হিসেবে কাউন্ট করি, কারণ এখানে সূর্য উত্তপ্ত কেন্দ্র থেকে হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। এটা কোন বিক্রিয়া আপনারা আমাকে বলবেন? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া নাকি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া? তো নিউক্লিয়ার ফিউশন হোক যে বিক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে পরিণত হয়ে শক্তি বিকিরিত করে। বিকিরিত করার সময় যেহেতু নিউক্লিয়ার খুব সম্ভব নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে হিলিয়াম পরমাণুটা উৎপন্ন হইলো, এর ফলে কি হচ্ছে, খুব হিউজ পরিমাণ শক্তি বিকিরণ হচ্ছে। এই হিউজ পরিমাণ শক্তি বিকিরণ হওয়ার ওই শক্তিটাকে আমরা যদি হিসাব করি, সেটাকে আমরা বলি ফোটন কণা। ঠিক আছে? এগুলা খুবই কি বলবো, মহাজাগতিক জিনিসপত্র, যেগুলো আমরা নর্মালি হিসাব করতে পারি না। আচ্ছা দেখো, এখানে একটা সিরিজ দিছে 390 থেকে 780 760 ন্যানোমিটার। আমাদের হচ্ছে তোমাদের কমন কোয়েশ্চেন থাকে ব্যাচ মেন্টরিং অবশ্য দেখছি, আপু কোনটা দিব, বায়োলজিটা দিব না কেমিস্ট্রিটা দিব? অবশ্যই কেমিস্ট্রিটা দিব, বায়োলজি তোমার দেখাই লাগবে না। এখানে জাস্ট কয়েকটা টেম্পারেচার ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট ওগুলো দেখবা, এর বাদ বাকি বায়োলজিটা কিছু দেখা লাগবে না। বেনিয়া সকলে এগুলো তোমরা জানো সবাই। ওকে, আচ্ছা, আলো শোষণ বর্ণালী। আপতিত সূর্যালোকের 83% হচ্ছে ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়। 12% ধরো আমার আলোটা এখানে আসলো,
এর মধ্যে 83% হচ্ছে কি করছে, ক্লোরোপ্লাস্ট সে হচ্ছে শোষণ করে নিয়ে নিচ্ছে 83%। আর 12% কি হচ্ছে, ও যেখানে আসলো, সূর্য যেখানে আসলো, 12% হচ্ছে বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে যাচ্ছে। 12% কি হচ্ছে, বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে যাচ্ছে। এবং 5% ভূগর্ভে প্রতিসরিত হয়। 5% কি হচ্ছে, ধরো এটা তো আমার গাছ, এটা যদি ধরো আমার ভূগর্ভ, তো কি করছে, সূর্য আলো এখানে আসলো, এসে কি হচ্ছে এখানের মধ্যে সে প্রতিসরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 5% হচ্ছে প্রতিসরিত হয়ে যাচ্ছে, 83% ক্লোরোপ্লাস্ট, আর 12% হচ্ছে প্রতিফলন হচ্ছে। আচ্ছা, এই যে পাতায় শোষিত সৌরশক্তি মোট পরিমাণে মাত্র 0.5 to 3.5% ক্লোরোফিল ও অন্যান্য রঞ্জক পদার্থ শোষিত হয়। বেসিক্যালি পাতাটা এমন করে থাকে, সে আলোক শক্তি শোষণ করলো প্রায় 83% আলোক শক্তি, কিন্তু এর মধ্যে মাত্র 0.5 to 3.5% সে বেসিক্যালি শোষণ করে, আর বাকিগুলো হচ্ছে ইউজ হয় না। তারপরে হচ্ছে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন, যে সালোক সংশ্লেষণের সময় বেগুনি নীল ও কমলা লালের মধ্যে হচ্ছে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। তো এটা কীভাবে মনে রাখবা, বেনি কলা বা কলা বেনি, যার যেমনি মনে সেমনি মনে রাখতে পারো। কলা বেনি একটা গান আছে তাই না? তাহলে কলা বেনি বা বেনি কলা, এর মধ্যে কি হচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবচেয়ে বেশি হয় এই লাইটের মধ্যে, কলা বেনি, কমলা লাল আর হচ্ছে বেগুনি নীল। আর বাকি আলো হচ্ছে খুব কম। একক আলো যদি বলো যে আপু 4টা আলো যদি না থাকে, যদি কোনো একটা সিঙ্গেল আলোকে আপনি বলেন যের মধ্যে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হবে, সেটা হচ্ছে লাল আলো। ঠিক আছে, কনফিউশন লাগে হচ্ছে পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করা হচ্ছে ব্লু লাইট, নীল আলো। আর আমি যদি বলি সালোক সংশ্লেষণ, সেটা ক্ষেত্রে হচ্ছে লাল আলো। ঠিক আছে, লাল আলো হচ্ছে সালোক সংশ্লেষণে বেশি ব্যবহৃত হয়। তাহলে এখানে হচ্ছে আমরা একটু ফটো সিস্টেম সম্পর্কে জানবো। আচ্ছা, ফটো সিস্টেম কি? ক্লোরোফিল অণুসমূহ সাথী অ্যান্টেনা ও পিগমেন্ট অণুসমূহ এবং এর সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহীতা সবগুলোকে একটা ইউনিট হিসেবে চিন্তা করি আমরা। এই ইউনিটকে আমরা কি বলি, ফটো সিস্টেম বলি। তাহলে ক্লোরোফিল অণুসমূহ মানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, সাথী অ্যান্টেনা পিগমেন্ট সমূহ, ধরো ক্যারোটিন, জেন্থোফিল, এগুলো, এবং তার সাথে ইলেকট্রন গ্রহীতা কয়টা আছে, কি কি আছে আমরা পরে জানবো। এদেরকে আমরা একসাথে কি বলি, ফটো সিস্টেম বলি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মেমব্রেনে অবস্থিত আলোক শোষণকারী কমপ্লেক্সকেই ফটো সিস্টেম বলা হয়। এগুলো কোথায় থাকে আমরা জানি, আমরা এটাকে পড়ে আসি। সাধারণত কোথায় হচ্ছে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে হচ্ছে। তাহলে থাইলাকয়েডের, ধর এটা হচ্ছে থাইলাকয়েড স্যাক, তো এই থাইলাকয়েডের যে মেমব্রেনগুলো, এই যে এইগুলো হচ্ছে তার মেমব্রেন, অন্য কালিতে দেখাই, তো এইগুলো হচ্ছে তার মেমব্রেন। এই মেমব্রেনগুলোর মধ্যে হচ্ছে আমাদের ফটো সিস্টেমগুলো লাগানো থাকে, এবং এরা কি করে, এরা হচ্ছে আলোক শোষণকারী কমপ্লেক্স। ঠিক আছে, তো থাইলাকয়েড মেমব্রেনে আর এরকম দুইটা ফটো সিস্টেম পাওয়া যায়, একটা হচ্ছে ফটো সিস্টেম 1, একটা হচ্ছে ফটো সিস্টেম 2। ঠিক আছে, ফটো সিস্টেম 1, 2 কীভাবে নামকরণ করছে, ধারণা করা হয় প্রায় 3 মিলিয়ন বছর আগে ফটো সিস্টেম 1টা আবিষ্কৃত হয়েছে, যেটার নাম হচ্ছে ফটো সিস্টেম 1, আর ফটো সিস্টেম 2টা পরে আবিষ্কৃত হয়েছে, এই জন্য নাম হচ্ছে ফটো সিস্টেম 2। ওকে, আচ্ছা, ক্লাসের মাঝখানে একটা কমেন্ট নিয়ে বললাম আন্দোলন করে রোস্ট করানো। গত বছরে এরকম অনেক ফেজ গেছে, পড়ো এই টাইমটুকু পড়ো, 3 মাস হিউজ সময়, 3 মাসও যদি কেউ ভালো করে পড়ে তার পক্ষে A+ আনা পসিবল। কিন্তু এই যে ভুগিচুগি করে এক্সট্রা একটা চিন্তাভাবনা এনে যে পরীক্ষা পিছাবে, আমরা একটু রক্ত গরম করা কাজকর্ম করি, এগুলো করে সময় নষ্ট হওয়া ছাড়া কিচ্ছু হবে না। এর থেকে যত বেশি সময় পিছাবে তোমরাই লস খাবা। ভাবো তো, ধরো ইনকেস তোমাদের এত কিছুর মাধ্যমে পিছালো পরীক্ষাটা, তারপর তোমরা অ্যাডমিশনের সময় কমাই দিবে। এইটা যেমন তেমন, অ্যাডমিশন সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। ঠিক আছে, তো অ্যাডমিশনের সময় কমানো মানে অনেক রিস্ক। যেরকম আমরা 22 ব্যাচ মেডিকেল অ্যাডমিশন আগে মাত্র 2 মাস সময় পাই, সেখানে তোমরা 3 মাস পেয়েও কান্নাকাটি করতেছে যে আপু 23 ব্যাচ তো অনেক সময় পাইছে, আমরা এত কম পাচ্ছি কেন। আমরা মাত্র 2 মাসে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি। তো যদি সেই ফেস ফিল না করতে চাও, তাহলে এসব ভুগিচুগি চিন্তা মাথা থেকে বাদ দাও। আচ্ছা, ফটো সিস্টেম 1, হোয়াট ইজ ফটো সিস্টেম 1? এর বিক্রিয়া কেন্দ্রে, একটা বিক্রিয়া কেন্দ্র থাকে। বিক্রিয়া কেন্দ্রকে আমি একটু পরে দেখতেছি। বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল এ অণুটি, ওটা বিক্রিয়া কেন্দ্র আছে। ওই বিক্রিয়া কেন্দ্রের মধ্যে ক্লোরোফিল এ অণুটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোককে অনেক বেশিভাবে শোষণ করে, তাই আমরা ওকে কি বলি, P700 বলি। ওর একটা বিক্রিয়া কেন্দ্র আছে। বিক্রিয়া কেন্দ্রকে আমরা একটু পরে দেখবো, কয়টা পার্ট আমরা দেখবো। তো এর মধ্যে যে ক্লোরোফিল এ অণুটা থাকে, সে হচ্ছে 700 ন্যানোমিটার আলোর তরঙ্গদৈর্ঘ্যের আলোককে অনেক বেশি করে মানে শোষণ করতে পারে আর কি, তাকে আমরা বলি P700। ফটো সিস্টেম 2 এর মধ্যে যে ক্লোরোফিল এ অণুটা থাকে, ও হচ্ছে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকে অত্যন্ত প্রবলভাবে শোষণ করে, এই জন্য আমরা ওকে কি বলি, P680 বলি। আচ্ছা, এখন দেখবো আমরা প্রতিটা ফটো সিস্টেমে 3টা অংশ থাকে, এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আলোক শোষণ অংশ,
একটা হচ্ছে আলোকে শোষণ করবে, আরেকটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র যেটা আলোকে শোষণ করার পর বিক্রিয়া করবে, আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যে কি করবে ইলেকট্রন গ্রহীতা থেকে একটার পর একটা করে করে ইলেকট্রনটাকে সে প্রবাহ করবে আর কি। তাহলে কি কি অংশ থাকে, একটা হচ্ছে আলোক শোষণ করবে, শোষণ করা আলোকে বিক্রিয়া করবে, তার একটা বিক্রিয়া কেন্দ্র এবং একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে। তাহলে ওই যে মাত্র বললাম বিক্রিয়া কেন্দ্র, তাহলে এই যে ফটো সিস্টেমে বিক্রিয়া কেন্দ্রের মধ্যে ক্লোরোফিল অণু থাকে সে কি করে 700 ন্যানোমিটার ও 680 ন্যানোমিটার, এই দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো ফটোসিনথেটিক ইউনিট নিয়ে এখানে কিছু বলছে। ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড মেমব্রেনে অবস্থিত ফটোসিস্টেমে ফটোসিনথেটিক ইউনিট হিসেবে কাজ করে। এতে আলো ফোটন শোষণ করার জন্য বিভিন্ন রঞ্জকণু, এটা ইম্পর্টেন্ট, কয়টা রঞ্জকণু থাকে 300 থেকে 400 রঞ্জকণু। এটা কিন্তু অনেকে ভুল করে, কারণ আমরা একটা জায়গায় একটা পড়েছিলাম 50 থেকে 60টা ফোটন কণা থাকে, তো অনেকে প্রশ্নের মধ্যে অপশনের মধ্যে 50-60 দেখে এবার ঠাস করে দাগায় দেয়, কিন্তু এখানে বলছে তোমাকে রঞ্জক কয়টা থাকে, তার 300 থেকে 400 অণু থাকে হচ্ছে রঞ্জক। সক্রিয় ক্লোরোফিল এ থাকে, এক ধরনের বিশেষ ধরনের প্রোটিন থাকে, ইলেকট্রন গ্রহীতা থাকে এবং ইটিসি ইলেকট্রন গ্রহণও একজন করবে, সে হচ্ছে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা, সে একজন থেকে একজনে করে ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করবে। তাহলে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে যেগুলো কার্যকরী ইউনিট হিসেবে কাজ করে। এদেরকে একসময় ইউনিটকে আমরা কি একসময় হচ্ছে এগুলোকে কোয়ান্টোসোম বলতো, কোয়ান্টাম থেকে কোয়ান্টোসোম নাম করা হয় আর কি। তো মাঝে মাঝে পরীক্ষা আসে আর কি যে কোয়ান্টোসোম কাকে বলে, তখন তুমি লিখে দিতে পারো যে এই যে কী কী থাকে, রঞ্জক থাকে, সক্রিয় একটা ক্লোরোফিল এ অণু থাকে, একটা ইলেকট্রন গ্রহীতা থাকে, কিছু প্রোটিন থাকে, আর হচ্ছে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, সবগুলোকে আমরা কি বলি, তাহলে এখন আমরা কোয়ান্টোসোম বলি। আচ্ছা, ফটো অ্যাক্টিভেশন। ফটো অ্যাক্টিভেশন কি, পিগমেন্ট অণুর ইলেকট্রন আলোক শক্তি শোষণ করে। তাহলে পিগমেন্ট অণুর যে ইলেকট্রনটা সে আলোক শক্তি শোষণ করে শক্তিকৃত হওয়াকে আমরা কি বলি, ফটো অ্যাক্টিভেশন। ফটো মানে হচ্ছে আলো, অ্যাক্টিভেট মানে অ্যাক্টিভেট হওয়া, উত্তেজিত হওয়া, শক্তিকৃত হওয়া। তাহলে পিগমেন্ট অণুর ইলেকট্রন আলোক শক্তি শোষণ করে যে প্রক্রিয়া অ্যাক্টিভেট হচ্ছে তাকে আমরা বলবো ফটো অ্যাক্টিভেশন। ফটো সিস্টেম 1 এবং 2 এর মধ্যে এখানে কিছু পার্থক্য দিছে, এই পার্থক্যগুলো তুমি এই লাইনটা ছাড়া আর তেমন বিশেষ কিছু বুঝবা না, সেটা বুঝবা যে ফটো সিস্টেম 1 হচ্ছে গ্রানার থাইলাকয়েড পর্দার বাইরে থাকে, ফটো সিস্টেম 2 হচ্ছে ভিতরে থাকে, ঠিক আছে। ফটো সিস্টেম 2 হচ্ছে ভিতরের জিনিস, তাহলে হচ্ছে ভিতরে থাকবে, ফটো সিস্টেম 1 হচ্ছে বাইরে থাকবে। আর ও A700 ও A680, আর বাকি যে ইয়াগুলো এগুলো আমরা কালকে হয়তো আজকে যদি শেষ করতে পারি, আজকে ক্লাসে পড়ে তারপর আমরা এটা পড়বো, ঠিক আছে। এখানে বিক্রিয়া কেন্দ্র নিয়ে কিছু বলছে, তোমরা চাইলে এটা পড়তে পারো। বেসিক্যালি বিক্রিয়া কেন্দ্রের মধ্যে একটা প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা থাকবে, এটা ছবি দেখলে বলতে পারবা। এখানে একটা বিশেষ ক্লোরোফিল এ থাকবে, একটা প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা থাকবে, সে ইলেকট্রন গ্রহণ করবে, সে পরবর্তী ইলেকট্রনগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনকে দিবে। এখানে থাকবে পিগমেন্ট অণু, এখানে থাকবে অ্যান্টেনা কমপ্লেক্স। অ্যান্টেনা কমপ্লেক্স কারা ছিল, ক্লোরোফিল বি, তারপর হচ্ছে তোমার ক্যারোটিন, জ্যান্থোফিল, এরা ছিল অ্যান্টেনা কমপ্লেক্স। আচ্ছা, এগুলো অত বেশি লাগে না, এগুলো পরীক্ষা একদম ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এখন আমরা পড়বো যেটা পানির শালক বিভাজন। শালক বিভাজন বা যেটাকে বলে আমরা ফোটোলাইসিস অফ ওয়াটার। ফোটো মানে কি, বারবার বলছে আলো, লাইসিস মানে ভাঙা। তাহলে আলোর উপস্থিতিতে আমরা পানিকে ভাঙবো, এটাকে আমরা কি বলবো, ফোটোলাইসিস অফ ওয়াটার। তাহলে দেখো ফটোসিস্টেম 2তে পানির অণুর বিভাজন ঘটে, যার ফলে তাহলে এই ফোটোলাইসিস অফ ওয়াটার কোথায় হচ্ছে, ফটোসিস্টেম 2 এর মধ্যে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফোটোলাইসিস অফ ওয়াটারের স্থান কোথায়, মানে কে করতেছে, ফটোসিস্টেম 2 করতেছে। সে কি করতেছে, পানিকে ভাঙবে। দেখো পানি, এটা হচ্ছে H2O, H2O কে ভাঙলে তুমি কি পাবা, দেখো এখানে তুমি পাবা হচ্ছে হাইড্রোজেন পাবা, হাইড্রোজেন আয়ন পাবা। তুমি ধরো তুমি বলতে পারো আমি তো হাইড্রোজেন এবং অক্সিজেন পাই, তাই না, তাহলে হাইড্রোজেনকে ভাঙলে কি পাবা, হাইড্রোজেন আয়ন পাবে এবং ইলেকট্রন পাবা। তো আমরা এটাকে একটু ভেঙেই লিখতেছি, হাইড্রোজেন আয়ন পাবা, ইলেকট্রন পাবা, কি করতেছি আর হচ্ছে তুমি পাবা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, সমতা করে নিও। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন গ্যাস নির্গত হয়। ফটোসিস্টেম 2 হতে ইলেকট্রন বের হয়ে কোথায় যায়, প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা চলে যায়। এবং দেখো ইলেকট্রন ফটোসিস্টেম 2তে কে ছিল, মেইনলি ভিতরে ছিল হচ্ছে P680, ঠিক আছে। তো ও কি করতেছে, ইলেকট্রন ওকে দিয়ে দিচ্ছে। দেওয়ার ফলে দেখো ইলেকট্রন দিলে কি পজিটিভ চার্জ হয়ে যায় না, তাহলে দেখো ইলেকট্রন দেওয়ার ফলে কি হয়, ও অক্সিডাইজ এবং প্রচণ্ডভাবে ইলেকট্রন নেগেটিভ হয় এবং এর ফলে P6 শক্তি প্রয়োগ করে পানির অণুকে ভেঙে ইলেকট্রনটাকে বের করে দিতে পারে। তাহলে কি হচ্ছে, এর ভিতরে পানির ফোটোলাইসিস হচ্ছে। কিভাবে হচ্ছে, দেখো ওর ভিতরে পানিটা ভাঙবে, ভেঙে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন গ্যাস তৈরি করতেছে। তো এই যে ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, প্রাথমিক, এটা হচ্ছে ধরো আমার প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা, এখানে যাচ্ছে। এখানে যাওয়ার ফলে কি হচ্ছে, ও
অক্সিডাইজ হয়ে যাচ্ছে, কারণ ইলেকট্রন বের করেছে, তাহলে কি হবে, পজিটিভ সাইন হয়ে যাবে, জারিত হয়ে যাবে, তাহলে ও জারিত হয়ে কি হচ্ছে, প্রচণ্ডভাবে ইলেকট্রোনেগেটিভ হয়, এর ফলে ও একটা শক্তি প্রয়োগ করে, এই শক্তিটা কি করে, পানি অণু ভেঙে ইলেকট্রন বের করে দিতে পারে। এবং বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট জারক যদি কাউকে বলে সেটা হচ্ছে P680+, কারণ ও অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এই যে ও শক্তিটা প্রয়োগ করে পানির অণুটাকে ভেঙে সেই ইলেকট্রনটাকে বের করে দিচ্ছে, এই যে পানি ফটোলাইসিস করতেছে, এখানে যে শক্তির উৎপন্ন করতেছে, এটা দিয়ে পরবর্তী আমাদের আত্তীকরণ শক্তি তৈরি করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট কোনটা, P680+, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এছাড়াও কয়েকটা এনজাইম সাহায্য করে, একটা এনজাইম সাবইউনিট সাহায্য করে, এছাড়াও দুইটা আয়ন সাহায্য করে, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। এটা ইম্পর্টেন্ট। কোন দুইটা আয়ন আমাদের পানির ফটোলাইসিসে সাহায্য করে, ম্যাঙ্গানিজ আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। ওকে, দেখো এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনের প্রকোষ্ঠ দিতে দরকার নেই, এই যে তোমাকে হচ্ছে বিক্রিয়াটা দেখাইছি, যে বিক্রিয়াটা আপেক্ষটাকে তোমাদের দেখায় আসছি, যে পানি ভেঙে, কেন ওরা সমতা করেছে, আমি সমতা ছাড়া লিখছি, দুইটা পানি ভেঙে 4টা হাইড্রোজেন এবং 4টা ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা দেখো, ফটোসিস্টেম হতে একটা ইলেকট্রন ইটিসি দেব, যেহেতু সে প্রাথমিক ইলেকট্রন ক্ষয়িতার মধ্যে গেছে, এখন সে বাকি সামনের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে যাবে, তো প্রবাহিত হওয়ার সময় সে কোথায় পৌঁছাবে, NADP+ পৌঁছাবে। এবং এই দুইটা, এটা আমরা পরবর্তী পড়বো, জাস্ট এখানে জেনে রাখো যে ওখানে পৌঁছাইতে ওর যে শক্তিটা লাগছে সেটা হচ্ছে 2টা ফোটনের প্রয়োজন হয়। আলো থেকে 2টা ফোটন প্যাকেজের যে পরিমাণ শক্তি লাগতেছে, ওই শক্তিটা কি করতেছে, এই যে ইলেকট্রনটাকে ইটিসি দিয়ে প্রবাহিত হয়ে NADP+ পর্যন্ত নিয়ে যাচ্ছে, এবং সেখানে নেওয়ার পর ইলেকট্রনটা সেখানে NADPH2 তৈরি করে, যার জন্য 2টি ইলেকট্রন, এগুলো পরে আমরা ডিটেলসে পড়বো। এখানে জাস্ট জেনে রাখো 2টা ফোটনের প্রয়োজন হয়, কীভাবে আমরা পরে দেখতেছি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। দেখো, দেহে অক্সিজেনের অভাব হলে প্রথমেই স্নায়ু কোষের মৃত্যু ঘটে। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, যখন দেহে আমাদের অক্সিজেন অভাব হচ্ছে, প্রথমে কোন কোষ মরবে, স্নায়ু কোষ মরবে। কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। যদি কোনোভাবে আমি তোমাকে একটা রুমের মধ্যে লক করে দিই, অ্যান্ড এখানে কোনো ধরনের অক্সিজেন সাপ্লাই নেই, কোনো গ্যাসই রাখি নেই, অক্সিজেন তো দূরের কথা, তো সবার আগে তোমার কোন যাবে, তোমার ব্রেনের সেলগুলো মারা যাবে। এই ব্রেনের সেলগুলো মারা গেলে আস্তে আস্তে তোমার নার্ভাস সিস্টেম নষ্ট হয়ে যাবে, তুমি পুরোটাই মারা যাবে। আচ্ছা, পানির বিভাজন কেবলমাত্র আলোর উপস্থিতিতে ঘটে, তাই একে নাম দেওয়া হয়েছে ফটোলাইসিস। ঠিক আছে, এই লাইনটা পুরো রিভার একটা না দিলেও চলতো। আচ্ছা দেখো, এটিপি এবং NADPH2 তৈরি। এটিপি কীভাবে তৈরি হয়, এখানে অনেক জটিল কিছু লিখছে, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখো, এডিপি মানে দুইটা যে আপুটা যেটা বলে আসছিলাম, এডিপি 2টা ফসফেট, এর সাথে একটা ফসফেট অ্যাড হয়ে এটিপি উৎপন্ন করে, এবং এখানে একটা এনজাইম লাগে, ATPase এনজাইম লাগে। এবং এটা কোথায় তৈরি হচ্ছে, এটা হচ্ছে থাইলাকয়েডের যে সারফেস স্ট্রোমার দিকে থাকে, সেখানে হচ্ছে এটিপি তৈরি হয়। তাহলে থাইলাকয়েডের একটা সারফেস, সে হচ্ছে স্ট্রোমার দিকে থাকবে। স্ট্রোমা কি, এর বাইরে যে এই যে লিকুইডগুলো আছে স্ট্রোমা, ধরো এটা হচ্ছে আমার থাইলাকয়েড। ঠিক আছে, তাহলে থাইলাকয়েডের এই যে সারফেসটা যেটা হচ্ছে স্ট্রোমার দিকে থাকবে, তাই সেখানে কি তৈরি হবে, এটিপি তৈরি হবে। মনে রাখতে পারো, সারফেস শুরু হয় S দিয়ে, স্ট্রোমা শুরু হয় S দিয়ে, তাহলে S মিলায়, তাহলে সেখানে হচ্ছে এটিপি তৈরি হচ্ছে আমাদের। ওকে, তারপর এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলে। এটিপি তৈরি প্রক্রিয়াটা আমাদের লাগবে। ব্রিটিশ প্রাণ রসায়নবিদ পিটার মিশেলের নাম আমরা আরেকটা জায়গায় পড়ে আসছি, কোথায় পড়ে আসছি বলো তো, আমরা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে পড়ে আসলাম, পিটার মিশেলের কেমি অসমোটিক মডেলের উপর ভিত্তি করে, এটা আমরা বলছিলাম। তাহলে পিটার মিশেলের কেমি অসমোটিক প্রক্রিয়ার মাধ্যমে সে হচ্ছে এটিপি তৈরির একটা প্রক্রিয়া ব্যাখ্যা করে। তাহলে এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এগুলা কিভাবে হয় আমরা পরবর্তীতে জানবো, এখন এটা জানার কিছু নেই। আচ্ছা, NADP নিয়ে বলছে পরে, প্রকৃতিতে ফটোসিস্টেমটু আগে আসে, এগুলো পড়ছি। আচ্ছা, থাইলাকয়েডে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যে আমরা যে এতবার বলছি যে প্রাথমিক ইলেকট্রন ঘড়িতে ইলেকট্রন গ্রহণ করে, সেটা পরবর্তী ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে দিয়ে দিচ্ছে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেহেতু সে অনেকগুলা ওই যে বগি নিয়ে গঠিত হবে, তো কীভাবে কি কাকে কাকে নিয়ে গঠিত হচ্ছে সেটা আমরা দেখব। দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ফার্স্টে থাকতেছে হচ্ছে ফিওফাইটিনকে একটা রূপান্তরিত ক্লোরোফিল A অণু। তাহলে ফিওফাইটিন হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রন গ্রহীতা হচ্ছে কে, ফিওফাইটিন, যেটা একটা রূপান্তরিত ক্লোরোফিল A অণু। ও কি করে, আমরা একদম সিকোয়েন্সলি মনে রাখতে হবে। এরপর থাকে প্লাস্টোকুইনোন, সে হচ্ছে একটা অতি চলনশীল লিপিড। কীভাবে মনে রাখবা, কুলি দিয়ে। সে হচ্ছে
অতি চলনশীল, কুলিকে হাঁটে না, হাঁটে হাঁটে সেই এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায়। তাহলে ফিওফাইটিন কি করে, ইলেকট্রনটাকে প্লাস্টো কুইনকে দিবে। আমরা পরে দেখবো যখন আমরা অচক্রীয় চক্রীয় ফসফোরিলেশন দেখবো। সে কি করে থাইলাকয়েড মেমব্রেনে চলাচল মুক্ত হয়ে চলাচল করতে পারবে। হচ্ছে সাইটোক্রোম, আমি বলছিলাম সাইটোক্রোম মানে হচ্ছে সেখানে ফেরাস থাকবে, তাহলে লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট একটা প্রোটিন হচ্ছে সাইটোক্রোম। এই হিম গ্রুপের লৌহ ইলেকট্রন আদান প্রদান করে। তারপর হচ্ছে প্লাস্টোসায়ানিন, এই সায়ানিন হচ্ছে অত্যন্ত চলনশীল একটা ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। তাহলে প্লাস্টোসায়ানিন কি, প্লাস্টোকুইন হচ্ছে একটা চলনশীল লিপিড, কুলি দিয়ে মনে রাখছে। প্লাস্টোসায়ানিন হচ্ছে একটা প্রোটিন, মেমব্রেন প্রোটিন, এবং এর ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হচ্ছে কপার। এটা খুব ইম্পর্টেন্ট, প্লাস্টোসায়ানিনের ইলেকট্রন গ্রহীতা গ্রুপকে কপার। আচ্ছা, এরপর হচ্ছে ফেরিডক্সিন, ফেরিডক্সিনকে আবার ফেরাস, তাহলে ফেরিডক্সিন আয়রন সালফার একটা প্রোটিন, আয়রন সালফার প্রোটিন। তারপর হচ্ছে এনএডিপি রিডাক্টেজ, এটা আসলে একটা ফ্ল্যাবো প্রোটিন এবং এটা বাউন্ড কনসেপ্ট এফএডি এর সাথে, আর এটা ফ্ল্যাভিন গ্রুপ হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। তাহলে আমরা দুই জায়গায় একটা ইলেকট্রন গ্রহীতা পাইছি, একটা হচ্ছে প্লাস্টোসায়ানিন ইলেকট্রন গ্রহীতা হচ্ছে কপার, আর এনএডিপি রিডাক্টেজের ইলেকট্রন গ্রহীতা হচ্ছে ফ্ল্যাভিন গ্রুপ। ঠিক আছে, এই যে এফএডি। ওকে, দেখো অনেকের মতে ফটোসিনথেসিস প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে পানির ভাঙার ফটোলাইসিস। কারণ এটা না হলে এটা থেকে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে হচ্ছে আমাদের NADPH2 তৈরি হয়, আর এই এবং বায়ুতে অক্সিজেন আসবে না, এবং এই NADPH2 থেকে পরবর্তীতে কি করা হয়, কার্বন বিজারিত শক্তি উৎপন্ন করা, শর্করা তৈরি হয় আর কি। আচ্ছা, পাতার মেসোফিল সাথে কীভাবে কার্বন ডাইঅক্সাইড ঢুকে। কার্বন ডাইঅক্সাইড ফটোসিনথেসিস প্রক্রিয়ার প্রধান উপাদান, কারণ শর্করা সৃষ্টির জন্য যে কাঁচামাল লাগে সেটা কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে হয়ে আমরা কার্বোহাইড্রেট তৈরি করি। সবুজ যদি বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, বায়ুমণ্ডলে 0.035% কার্বন ডাইঅক্সাইড থাকে, এটা ইম্পর্টেন্ট। বর্তমানে যে 0.04% থাকে, এটাও ইম্পর্টেন্ট, বর্তমানে কতটুকু থাকে। ঠিক আছে, ওকে, দেন সামনে প্রসিড করি আমরা, এগুলো লাগবে না। এখন হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কৌশল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কৌশল হচ্ছে ইংরেজ শারীরতত্ত্ববিদ ফিজিওলজিস্ট হচ্ছে ব্ল্যাকম্যান। এই ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, যে হচ্ছে আলোর উপর ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়, যেটা হচ্ছে আলোর উপরে ইন্ডিপেন্ডেন্ট। তো আলোক নির্ভর অধ্যায় যেটা, সেখানে কি তৈরি হচ্ছে, এটিপি এবং NADPH2 তৈরি হচ্ছে। তাহলে আলোক নির্ভর অধ্যায় কে তৈরি হয়, এটিপি এবং NADPH2 তৈরি হয়। আলোক নির্ভর অধ্যায় কোথায় ঘটে, থাইলাকয়েডের মেমব্রেনে ঘটে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে অধ্যায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর, তাকে আমরা কি বলবো, এটিপি, এবং সেটাকে আমরা বলবো আলোক নির্ভর অধ্যায়। আমরা একেবারে ফার্স্ট ডেফিনেশনে পড়ে আসলাম যে ফোটন কণা, যে আলোক শক্তিটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা কোন শক্তি হিসেবে স্টোর রাখি, আত্মীকরণ শক্তি বা রাসায়নিক শক্তি হিসেবে। সেটার কোন নাম কি, এটিপি এবং NADPH2 শক্তি সঞ্চিত রাখতেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের আলোক নির্ভর অধ্যায়ের উৎপাদ আর কি। আচ্ছা, দেখো এখানে একটা বিক্রিয়া দিচ্ছে, এই যে এটিপি কীভাবে তৈরি হচ্ছে। এটিপি হচ্ছে 2ADP + 2 ইনঅর্গানিক ফসফেট মিলে 2টা এটিপি উৎপন্ন হয়েছে। আর NADP পানি, ওই যে আমরা বললাম পানি ফটোলাইসিস থেকে সে এনার্জি পায়, তাহলে সে কী হচ্ছে NADPH + H+ প্লাস পানি, এখানে অক্সিজেন। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, পরীক্ষা লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে, উচ্চ শক্তি সম্পন্ন এটিপি NADPH সৃষ্টি করতে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যা সূর্যালোক থেকে আসে। সূর্যের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো, ফটোফসফোরাইলেশন। হাসান স্যারের বইয়ের প্রবলেম কি, উনি একটা লাইন এক জায়গায় লিখে পরোটা এক্সপ্লেনেশন আরও 4-5 লাইন পরে লিখে, তো দেখা যায় এই চ্যাপ্টারটা পড়তে গেলে এই সমস্যাটা খুব ফেস করে, বিশেষ করে এই জায়গাটুকু আমার কাছে খুব প্যাচ লাগতো। পরবর্তী পড়ার পর একটু করে ইজি হয়েছে। তো দেখো, ফটো মানে হচ্ছে আলো, ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত হওয়া। তাহলে এই দেখো, এই যে এটিপির সাথে ফসফেট যুক্ত হচ্ছে না, যুক্ত হয়ে এটিপি তৈরি করছে। তাহলে সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরি হচ্ছে, কারা লাগতেছে, এটিপি এবং ইনঅর্গানিক ফসফেট, তো মিলে ফটোফসফোরাইলেশন, এটাকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, এবং কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এই এটিপি এবং NADPH শক্তি ব্যবহৃত হয় বলে এটিপি এবং NADPHটাকে আমরা কি বলবো, আত্মীকরণ শক্তি বলবো। একবার এইচএসসি পরীক্ষার প্রশ্ন আসছে, নিচে কোনটা আত্মীকরণ শক্তি, তো ওই যে বহুপদীর মতো অ্যান্সার ছিল, এটিপি ছিল, মাঝখানে অন্য কিছু একটা ছিল। পোলাপান একদম এটিপি দেখে ঠাস করে এটিপি দাগায় আসছে, অ্যান্ড সবাই কাটা খাইছে, কারণ 3 নম্বর অপশন ছিল NADPH2। তোমাকে প্রশ্নকে ভালো করে পড়তে হবে, শুধু এটাকে তুমি আত্মীকরণ শক্তি বললে হবে না, ওর হেল্প ছাড়া জীবনে তুমি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারবে না। তাহলে এটিপি এবং NADPH দুটাকে আমরা কি বলবো, আত্মীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। ঠিক আছে,
আচ্ছা, ফটোফসফোরেশনকে আমরা একটু আগে দেখে আসছি। এখন আমরা ফটোফসফোরেশন দুইটা স্টেপ সম্পর্কে পড়বো, ইনশাআল্লাহ এটা আজকে আমাদের লাস্ট টপিক থাকবে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আর একটু একটু এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমার বোঝার জন্য অনেক বেশি লাগবে, বুঝছো? এই জায়গাগুলো আমাদের কখনো ক্লিয়ার হয় না দেখে চ্যাপ্টারগুলো কঠিন লাগে। এটা কিন্তু আমার এইচএসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি তো আগে থেকে বলে রাখি এটা এইচএসের জন্য লাগবে না। স্টার্ট দিতেছি কেন আমি? এটা কিন্তু তোমার এইচএসের জন্য লাগবে না, বাট স্টিল তোমার কনসেপশন ক্লিয়ার করার জন্য আপনি বলতেছি। দেখো, ফটোফসফোরেশন দুইটা স্টেপ থাকে, একটা হচ্ছে অচক্রীয়, একটা হচ্ছে চক্রীয়, দুভাবে হতে পারে। তো অচক্রীয় ফটোফসফোরেশন কি? সেখানে হচ্ছে যে ফটোফসফোরেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 2 হতে একটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হবে, এবং সেখানে সে কোথা থেকে গেছে? সে হচ্ছে ফটোসিস্টেম 2 থেকে বের হয়েছে, বের হয়ে সে আর কোনোভাবেই ফটোসিস্টেম 2 তে ফিরে আসতেছে না। তাহলে সেটাকে আমরা কি বলবো? এবং সে এখানে তো ফিরে আসতেছেই না, সে কোথায় চলে যাচ্ছে? সে হচ্ছে ফটোসিস্টেম 1 এর কাছে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সে ওর থেকে বের হলো, কিন্তু ওর কাছে ফিরে না এসে সে ফটোসিস্টেম 1 এ চলে গেছে। তাহলে তাকে আমরা কি বলবো? অচক্রীয় ফটোফসফোরেশন, কারণ এখানে একটা চক্র মেনটেন করে। চক্র মানে যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হইতে হবে, তাই না? ওকে, দেখো এখন আমরা একটু প্রক্রিয়াটা দেখি কি। আমরা একটা ছবিটা আগে দেখি। দেখো, আগে নিচে লেখা একটু পড়ে নিই। ফটোসিস্টেম 2 এর ক্লোরোফিল অণু আলোক শক্তি শোষণ করে। তাহলে আমাদের ফটোসিস্টেম আমরা পড়ছি না, ফটোসিস্টেমের মধ্যে কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। তার মধ্যে যে বিক্রিয়া, যে আলোক শোষণ অংশ থাকে, বিক্রিয়া কেন্দ্র থাকে। তো এর মধ্যে যে ক্লোরোফিল অণু, ধরো আমরা ক্লোরোফিল এ অণুটাই, ক্লোরোফিল এ অণু কী করে? আলোক শক্তি শোষণ করছে। এই শোষিত আলোক শক্তি এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তরিত হয়ে শেষ পর্যন্ত বিক্রিয়া কেন্দ্রে পৌঁছাইলো। তাহলে 3টা অংশ থাকে, একটা থাকে হচ্ছে আমার আলোক শোষণ অঞ্চল, একটা থাকে বিক্রিয়া কেন্দ্র, আর একটা থাকে হচ্ছে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো শোষণ অঞ্চল কি করলো? আলোক শোষণ করলো, তারপরে বিভিন্ন স্টেপে স্টেপে গিয়ে বিক্রিয়া কেন্দ্রের মধ্যে কে পৌঁছাইলো। তো বিক্রিয়া কেন্দ্রের মধ্যে কে থাকে? P680 থাকে, ঠিক আছে? তো বিক্রিয়া কেন্দ্র শক্তিকৃত ইলেকট্রন গ্রহীতার কাছে পাঠাতে। আচ্ছা, P680 কি করে? এর অরবিট থেকে 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে যায়। কিভাবে উৎক্ষিপ্ত হয় এটা নিয়ে কোনো প্রপার রিজন দেওয়া নাই, খালি মনে রাখবা এই যে P680, এই যে ফটোসিস্টেমের বিক্রিয়া কেন্দ্র, এখান থেকে কি হচ্ছে? 2টা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, যা নিকটস্থ ইলেকট্রন গ্রহীতা ফিওফাইটিন কর্তৃক গৃহীত হয়। এখানে তোমার বইয়ের মধ্যে ফিওফাইটিন দেওয়া নাই, কারণ ফিওফাইটিন অত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমি এখানে লিখে রাখতাম আর কি, বুঝছো? এটা হচ্ছে ধরো আমার ফিওফাইটিন, ফিও দিয়ে লিখে রাখি। তো 2টা ইলেকট্রন কোথায় গেছে? বের হয়ে ও হচ্ছে ফিওফাইটিনের মধ্যে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ও তো 2টা ইলেকট্রন বের করে দিছে, এই যেখানে হচ্ছে 2টা ইলেকট্রন বের করে দিছে, তাহলে ওর মধ্যে এখন ইলেকট্রনের ঘাটতি দেখা দিছে না? ওর ইলেকট্রন ঘাটতি যদি কোনো জায়গায় কোনোভাবে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু চক্রটা বন্ধ হয়ে যাবে। তাহলে ওর ইলেকট্রন ঘাটতি কে পূরণ করে? পানি করে কি? পানি ভেঙে গিয়ে ওকে 2টা ইলেকট্রন দিয়ে দেয়। পানি ভাঙছে মানে এখানে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়ে গেছে, 2টা ইলেকট্রন ওকে দিয়ে দিছে। কারণ আমরা জানি পানি ভাঙানোর ফলে ইলেকট্রন উৎপন্ন হয় হাইড্রোজেন আয়ন, এই যে হাইড্রোজেন আয়ন আর হচ্ছে অক্সিজেন। তাহলে পানি ভেঙে 2টা ইলেকট্রন ওকে দিয়ে দিচ্ছে যাতে ওর ইলেকট্রন ঘাটতিটা পূরণ হয়। তাহলে ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন ঘাটতি কে পূরণ করতেছে? পানি পূরণ করতেছে। আচ্ছা, গেলাম। 2টা ইলেকট্রন ফিওফাইটিনে আসলো, ফিওফাইটিন থেকে কোথায় আসবে? দেখো, নেক্সট ট্রান্সপোর্ট চেনের মেমব্রেনকে ওই যে প্লাস্টোকুইনোন, যেটা আমরা কুলি দিয়ে মনে রাখছিলাম, সেটা চলনশীল লিপিড। তারপর দেখো এই প্লাস্টোকুইনোন থেকে যখন আমি বলছিলাম জন্য সিরিয়ালভাবে মনে রাখতে, তারপর গেল সাইটোক্রোম এফ এ। তো সাইটোক্রোম এফ এ যাওয়ার সময় এই পর্যায়ের মধ্যে হচ্ছে কি? দেখো এখানে এই দিকে হয়ে আছে। দেখো, প্লাস্টোকুইনোন তার ইলেকট্রন সাইটোক্রোমকে প্রদান করার সময় পুনরায় ফিওফাইটিনের ইলেকট্রন গ্রহণের জন্য, আচ্ছা দেখো এগুলো লাগবে না। তো সে করে কি? ওকে ইলেকট্রন দিচ্ছে। ওকে ইলেকট্রন দেওয়ার সময় এখানে বিপুল পরিমাণ শক্তি নির্গত হচ্ছে। এর ফলে এই জায়গাটার মধ্যে, ঠিক এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা এটিপি তৈরি হচ্ছে, কারণ এখানে অনেক পরিমাণ শক্তি নির্গত হচ্ছে। তারপরে এটা সাইটোক্রোম এফ থেকে কোথায় যাবে? প্লাস্টোসায়ানিনে যাবে। প্লাস্টোসায়ানিন থেকে দেখো লাস্ট পর্যন্ত সে কোথায় গেছে? ফটোসিস্টেম 1 এর P700 এ বিক্রিয়া কেন্দ্র পর্যন্ত পৌঁছাইছে। এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? কোথায় গেল? P680 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে সে হচ্ছে ওই 2টা ইলেকট্রন সে ফিওফাইটিনকে দিল, ঠিক আছে? এখন তো তার মধ্যে ঘাটতি হয়ে গেছে, তাহলে ওর ইলেকট্রন ঘাটতি কে পূরণ করতেছে? পানি ভেঙে ওকে 2টা ইলেকট্রন দিচ্ছে, আর এখানে হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হয়েছে। তারপরে ওই 2টা ইলেকট্রন ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইনোনে গেল, প্লাস্টোকুইনোন থেকে কোথায় গেল? সাইটোক্রোম এফ এ গেল। এই প্লাস্টোকুইনোন থেকে সাইটোক্রোম এফ এ যাওয়ার সময় বিপুল পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, যার ফলে এই জায়গার মধ্যে কি হচ্ছে? একটা এটিপি তৈরি হচ্ছে। তারপর সাইটোক্রোম এফ থেকে কোথায় যাবে? প্লাস্টোসায়ানিনে যাবে। প্লাস্টোসায়ানিন থেকে লাস্ট পর্যন্ত সে কোথায় গেল? সে হচ্ছে ফেরিডক্সিনে কিন্তু যায়নি, সে আগে গেছে হচ্ছে ফটোসিস্টেম 1 এর P700 এর মধ্যে গেছে, ঠিক আছে? দেখো
একটু এখান থেকে আগে লাইনগুলো একটু দেখে যাও কি বলছে দেখো। ওই P700 থেকে ইলেকট্রনগুলো হচ্ছে ফেরিডক্সিন গ্রহণ করে, ফেরিডক্সিনের দুটো ইলেকট্রন NADP রিডাক্টেজ গ্রহণ করে এবং NADP রিডাক্টেজ দুটো ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়া কেন্দ্র, আচ্ছা দেখো দুটো প্রোটিন সহকারে সে হচ্ছে NADP কে বিজারিত করে NADPH2 তৈরি করে। তো আমরা একটু এখানে দেখি, দেখো এই যে এখন ছবিটা ক্লিয়ারলি দেখো। তো ইলেকট্রনগুলা কোথায় আসছে, ফটোসিস্টেম 1 এর P700 এর মধ্যে গেছে। আমাদের চেইনের মধ্যে হিসাব অনুযায়ী কিন্তু প্লাস্টোসায়ানিনের পরে ফেরিডক্সিন থাকার কথা, কিন্তু আমাদের এখানে মাঝখানে কে ঢুকে গেছে, ফটোসিস্টেম 1 ঢুকে গেছে P700। ও করবে কি, ও এবার ইলেকট্রন দুটাকে ফেরিডক্সিনকে দিছে। ফেরিডক্সিন করছে কি, ফেরিডক্সিন হচ্ছে এখানে একটা NADP রিডাক্টেজ থাকবে, ঠিক আছে, এখানে একটা NADP রিডাক্টেজ থাকবে, রিডাক্টেজ। ওকে, ফেরিডক্সিন করছে কি দুইটা ইলেকট্রনকে, ওই দুইটা ইলেকট্রনকে সে হচ্ছে NADP রিডাক্টেজকে দিছে। দেওয়ার ফলে কি হচ্ছে, NADP রিডাক্টেজ এই NADPH2 তৈরি করছে। এই জন্য আমি বলছিলাম ফার্স্টে ওখানে অনেক ভেজাল করে লেখা আছে, ওই জায়গাগুলো শুনে আমি তোমাদের লেভেলে পড়ছি আমার পুরা পেঁচাই গেছে, আল্লাহ কি থেকে কি তৈরি হয়ে গেল। বাট খুবই ইজিলি এখানে ব্যাখ্যা করে দিচ্ছে দুইটা ইলেকট্রন NADP রিডাক্টেজের সহযোগিতা কি হচ্ছে, NADPH2 তৈরি হচ্ছে। এই NADPH2 পরবর্তীতে কোথায় যাচ্ছে, ক্যালভিন চক্রে। কারণ আমরা একটু আগে বারবার পড়ে আসছি যে NADPH2 কোথায় হেল্প করে, কার্বন ডাইঅক্সাইড বিজারণে হেল্প করে, কার্বোহাইড্রেট তৈরিতে হেল্প করে। তাহলে NADPH2 কোথায় গেছে, ক্যালভিন চক্রে গেছে, এবং সেখান থেকে সে পরবর্তীতে কোথায় কি তৈরি করবে, সে হচ্ছে আমাদের খাদ্য তৈরিতে হেল্প করবে, ঠিক আছে। তাহলে আমাদের অচক্রীয় ফটোফসফোরেশনের কাহিনী মোটামুটি এখানে শেষ। তাহলে দেখো ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন গেল, ফিওফাইটিনে গেল, প্লাস্টোকুইনোনে গেল, তারপর ফেরিডক্স, সব জায়গায় গেল, মানে মোটামুটি আমরা ধরে নিচ্ছি হচ্ছে ফটোসিস্টেম 1 পর্যন্ত লাস্টে গেছে, পরে ওখান থেকে কোথায় গেছে আমাদের দেখা লাগবে না। তাহলে ইলেকট্রনটা পুনরায় সেখানে ফিরে না গিয়ে ফটোসিস্টেম 1 চলে আসছে, কিন্তু ফটোসিস্টেম 2 তার ব্যাক করে নাই। তো এটাকে আমরা কি বলবো, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তার ইলেকট্রনের ঘাটতি কে পূরণ করে, পানি পূরণ করে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা চক্রীয় ফটোফসফোরেশন দেখব, যে ফসফোরিলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন সে ভদ্র ছেলের মতো আবার ফটোসিস্টেম 1-এ ফেরত আসে, তাকে আমরা কি বলবো, চক্রীয় ফটোফসফোরেশন বলবো। এই প্রক্রিয়ায় কেবল ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। অচক্রীয় মধ্যে কারা কারা অংশগ্রহণ করছিল, ফটোসিস্টেম 2 অংশগ্রহণ করছে, ফটোসিস্টেম 1ও, কিন্তু এখানে একমাত্র ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করবে, ঠিক আছে। দেখো আমরা একটু মিনিমাইজ করে ছবিটা একটু দেখি, তাহলে ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে ফার্স্টে আলো আসলো, আলো কোথায় যাবে, আগে আলো যাবে হচ্ছে আলোক শোষণ অঞ্চলের মধ্যে যাবে। এই আলোক শোষণ অঞ্চল থেকে আলো যাবে হচ্ছে কোথায়, আমাদের বিক্রিয়া কেন্দ্রের মধ্যে যাবে। সেম বিক্রিয়া কেন্দ্রের মধ্যে কে ছিল, এখন তো ফটোসিস্টেম 1, তাহলে কে থাকবে, P700 থাকবে। P700 উত্তেজিত হয়ে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এই দুটো ইলেকট্রন কোথায় যাবে, দেখো এই দুটো ইলেকট্রন হচ্ছে, এই দেখো আমাদের P700, দুটো ইলেকট্রন কোথায় গেছে, আমাদের ফেরিডক্সিনের মধ্যে গেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটু উল্টাপাল্টা হবে, ওখানে হচ্ছে ধরো আমরা ওটা কি পড়ছিলাম, এখানে ছিল P700 ছিল, এখানে ছিল ফেরিডক্সিন। আমাদের বিক্রিয়াটা শুরু হয়েছিল অচক্রের ক্ষেত্রে এখান থেকে, বাট এখানে হচ্ছে এখান থেকে শুরু হবে, এখান থেকে সে কোথায় যাবে, ফেরিডক্সিনের কাছে যাবে। তাহলে এই দেখো যে P700 থেকে ফেরিডক্সিনে গেল, পরবর্তীতে এই ফেরিডক্সিন কি করবে, ইলেকট্রনকে প্লাস্টোকুইননকে দিবে। এখন প্লাস্টোকুইনন খুঁজো, এই যে দেখো এই যে ইলেকট্রনটা P700 থেকে ফেরিডক্সিনে গেল, ফেরিডক্সিন থেকে কোথায় আসবে, প্লাস্টোকুইননে আসবে। প্লাস্টোকুইনন আবার দেখো অ্যারো তোমাকে বলে দিচ্ছে, প্লাস্টোকুইনন থেকে কোথায় আসবে ইলেকট্রনটা, সাইটোক্রোম F এর মধ্যে আসবে। এই সাইটোক্রোম F থেকে আবার উল্টা পথে সে আসবে প্লাস্টোসায়ানিনের মধ্যে, প্লাস্টোসায়ানিন থেকে সে আবার কোথায় ব্যাক করবে, P700 এর, মানে বেসিক্যালি আমাদের ফটোসিস্টেম 1-এ ব্যাক করবে। তাহলে এটা একটু উল্টা, জাস্ট কিছুই না, আগে যেরকম আমরা P700 থেকে ফেরিডক্সিনে গেছিলাম, এরপর একদম শুরু থেকে আবার ব্যাক করবো। ফার্স্ট হচ্ছে প্লাস্টোকুইনন, তারপর সাইটোক্রোম F, তারপর প্লাস্টোসায়ানিন। তাহলে আবার বলি, P700 ইলেকট্রনটাকে ফেরিডক্সিনকে দিছে, দেওয়ার পরে ফেরিডক্সিন হচ্ছে প্লাস্টোকুইননকে দিল, প্লাস্টোকুইনন কোথায় দিবে, সাইটোক্রোম F কে দিবে। আর আমরা একটু আগে দেখে আসছিলাম, বলেও আসছিলাম, প্লাস্টোকুইনন ও সাইটোক্রোম F এর মাঝখানে অনেক বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যার ফলে এখানে ATP উৎপন্ন হয়, ঠিক আছে। তো এই যে সাইটোক্রোম F কে দিল, সাইটোক্রোম F কোথায় দিবে, প্লাস্টোসায়ানিনকে দিবে, এবং প্লাস্টোসায়ানিন হচ্ছে আলটিমেটলি ফটোসিস্টেম 1-এর মধ্যে ব্যাক করে দিবে। তাহলে দেখো এই প্রক্রিয়ার মধ্যে P700 যে ইলেকট্রনটা ত্যাগ করছিল, সে আবার ঘুরে ফিরে তার মধ্যে ফেরত আসে, তাই এটাকে আমরা কি বলবো, চক্রীয় ফটোফসফোরাইলেশন বলবো। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল, সবুজ উদ্ভিদে সাধারণত NADP সরবরাহ বন্ধ হয়ে গেলে চক্রীয় ফটোফসফোরেশন ঘটে থাকে। তাহলে কি হচ্ছে, কোথায় কোথায়, সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল,
মানে মোস্ট কমন হচ্ছে অচক্রীয় ফটোফসফোরেশন। যদি সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল এবং সবুজ উদ্ভিদে কোনোভাবে তুমি এনএডিপি সরবরাহটা বন্ধ করে দাও, কারণ এনএডিপি রিডাক্টাস লাগতেছে কোথায় বলো তো, লাগতেছে হচ্ছে অচক্রীয় ফটোফসফোরেশনের মধ্যে। তাহলে ইন কেস যদি তুমি এনএডিপি সরবরাহটা বন্ধ করে দাও তাহলে কি হবে, সেখানে শুধুমাত্র চক্রীয় প্রক্রিয়া ঘটবে। আর পানি সরবরাহ বন্ধ করে দিলে, আমরা পড়ছিলাম অচক্রীয় ফটোফসফোরেশন পানির ঘাটতি কে পূরণ, ইলেকট্রনের ঘাটতি কে পূরণ করে, পানি না। তাহলে ইনকেস যদি তুমি কোনোভাবে যদি পানির সরবরাহটা বন্ধ করে দাও তাহলে অচক্রীয় প্রক্রিয়া ঘটে না, শুধুমাত্র চক্রীয় প্রক্রিয়া ঘটবে। প্রয়োজন হলে একই সাথে দৈহিক প্রক্রিয়া চলতে পারে, কেবল চক্রীয় প্রক্রিয়ায় সৃষ্ট এটিপি দিয়ে উচ্চশ্রেণী উদ্ভিদের প্রয়োজনীয় শর্করা তৈরি সম্ভব নয়। মেমব্রেনে ফটোসিস্টেম 2 উপস্থিত থাকে কিন্তু চক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে আমরা বলতে পারি অচক্রীয় ফটোফসফোরেশন বেশি ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র ফটোসিস্টেম 1 এর উপর ডিপেন্ড করে আমরা ও যে এটিপি উৎপন্ন করে সেটা ইনাফ না আমাদের শর্করা তৈরির জন্য। ঠিক আছে, ওকে। আমরা একটু চক্রীয় অচক্রীয় মধ্যে পার্থক্যটা দেখে নিব। অচক্রীয় দেখো, ফার্স্টে সংজ্ঞায় পার্থক্য। ওর ইলেকট্রন ফিরে আসে না, ওর ইলেকট্রন ফিরে আসে। অচক্রীয় ক্ষেত্রে দুইটা সিস্টেমই অংশগ্রহণ করে, কিন্তু এখানে শুধুমাত্র ফটোসিস্টেম অংশগ্রহণ করে। অচক্রীয় ক্ষেত্রে পানি প্রয়োজন হয় এবং ওর ইলেকট্রন ঘাটতি কে পূরণ করে, পানি পূরণ করে। আর ওর ওখানে কোনো পানির প্রয়োজন হয় না। অক্সিজেন উৎপন্ন পানি, যেহেতু এখানে পানি ভেঙে অক্সিজেন দিচ্ছে, পানি ভেঙে ইলেকট্রন দিচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, যার পরে বায়ুতে নির্গত হয়, কিন্তু এখানে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, কারণ ওর এখানে কোনো পানি লাগতেছে না। তাহলে পানির সোর্স, অক্সিজেন আসবে কোন জায়গা থেকে? ঠিক আছে। তারপর হচ্ছে এনএডিপি জারণ, কোনো এনএডিপি বিজারিত হয়ে এনএডিপি ইস্ট তৈরি করে, এটা আমরা দেখছি বিক্রিয়াটা। এখানে কোনো এনএডিপি বিজারিত হয় না, কারণ নর্মালি ফেরিডক্সিন থেকে যাই হচ্ছে এনএডিপি রিডাক্টেজের কাছে, কিন্তু ওর তো ফেরিডক্সিন থেকে ডিরেক্ট প্লাসটা কুইরিনে ব্যাক করছে, তাহলে তো ওখানে মাঝখানে কোনো ছিল না এনএডিপি, তো এখানে এনএডিপি বিজারিত হবে না। ঠিক আছে। আলোক নিরপেক্ষ অধ্যায় আমরা পড়বো না, আমরা একটা জিনিস বাদ দিয়ে গেছিলাম, সেটা একটু পড়ো, ফটোসিস্টেম 1 এবং 2 এর পার্থক্য। কোথায় গেল? আচ্ছা দেখো, এখন এটা আমরা ফটোসিস্টেম 1 এবং 2 এর পার্থক্যটা দেখব। ফার্স্টে দুটো পার্থক্য আমরা আগে থেকে পড়ে আসছি, যেটা বাকি ছিল। দেখো, ফটোসিস্টেম 1 ও চক্রীয় এবং অর্ধচক্রীয় দুটার মধ্যে অংশগ্রহণ করতেছে, কিন্তু ফটোসিস্টেম 2 শুধুমাত্র অচক্রীয় ক্ষেত্রে অংশগ্রহণ করে। তারপরে ফটোসিস্টেম 1 এর মধ্যে কি থাকে, ও যেটা আগে আসছে তাহলে ওর মধ্যে ক্লোরোফিল এটা বেশি থাকবে। আরও আরেকটাতেই মনে রাখতে পারো, ও যদি দুইটা প্রক্রিয়া অংশগ্রহণ করতেছে তাহলে ওর কি হবে, ওর ক্লোরোফিল এটা বেশি থাকবে। আর ফটোসিস্টেম 2তে কি হবে, ক্লোরোফিল এটা কম পরিমাণে থাকবে। তারপরে এনএডিপি বিজারণে ইলেকট্রন প্রদান করে। তাহলে দেখো, অচক্রীয় ফটোফসফোরেশনের ক্ষেত্রে এনএডিপি রিডাক্টেজের কাছে যে ইলেকট্রনটা যাচ্ছে, সেটা যাচ্ছে কার থেকে, প্যাসেজে যাচ্ছে ফটোসিস্টেম 1 থেকে। তাহলে সে কি করতেছে, এনএডিপি বিজারণে ইলেকট্রন প্রদান করতেছে। আর অচক্রীয় হচ্ছে ইলেকট্রন বিজারণে হচ্ছে সে কি করছে, প্রোটন প্রদান করছে, কারণ সে পানির সালোক বিভাজনের মাধ্যমে সে হচ্ছে হাইড্রোজেন, ইলেকট্রন আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন করতেছে। তাহলে এই যে হাইড্রোজেনগুলো দিয়ে সে হচ্ছে ওর বিজারণে প্রোটন দান করছে, কারণ আমরা পড়ছিলাম NADP H+H+, তো এই H+টা মেইনলি আসতেছে হচ্ছে অচক্রীয় থেকে। আচ্ছা, তারপরে ঘাটতি ইলেকট্রন ফটোসিস্টেমের 1 এর ঘাটতি ইলেকট্রন কার থেকে পূরণ হচ্ছিল, কারণ ইলেকট্রন ঘুরতে তো ফটোসিস্টেম 1 মধ্যে যাচ্ছিল, তাহলে কার থেকে পূরণ হচ্ছিল, ফটোসিস্টেম 2 থেকে পূরণ হচ্ছিল। আর ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন কে পূরণ করতেছিল, পানি ভেঙে তারপর ওর ইলেকট্রন ঘাটতি পূরণ করতেছিল। ওকে, ফটোলাইসিস, এখানে ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রে কোনো ফটোলাইসিস হয় না, আর এখানে হচ্ছে ফটোলাইসিস লাগে, কারণ ফটোলাইসিসের মাধ্যমে আমরা ইলেকট্রন ঘাটতি পূরণ করি, সেখান থেকে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হচ্ছে, সেখান থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এবার বিক্রিয়া কেন্দ্রের মধ্যে কে থাকে, 700 ন্যানোমিটার ও 480 ন্যানোমিটার। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আলোক নিরপেক্ষ অধ্যায় থেকে পড়বো, মানে বেসিক্যালি আমাদের কার্বন বিজারণটা আমরা পড়বো ওখান থেকে, আর ওখান থেকে মেইন পার্ট শুরু হবে। আবার বলে দিচ্ছি, এই ফটো সিস্টেমগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট এই চ্যাপ্টারের কনসেপশন ক্লিয়ার করার জন্য, একটু ভালোবাসা জন্মানোর জন্য এইটুকু জানা আমি মনে করতাম অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের আজকে ক্লাসটা হেল্পফুল ছিল, ভালো লাগছে। আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান কারিম।